আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে মনে হয় আমার ফার্স্ট ক্লাস, তাই না? জি জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমার নাম হয়তো জানার কথা। এটা FC 15 ব্যাচ না আজকে? এটা তো মানে 6-8 সম্ভবত। 15-16টা হচ্ছে, 15-17 তো বিকালে হওয়ার কথা, 4টা থেকে। হ্যাঁ, তাইলে FC 8 কখন হবে? FC 8 6-8 এখন হচ্ছে। FC 8 এটাই। জি ভাইয়া এটা কি একসাথে শুধু 6 এবং 8, আর 15-17 হচ্ছে 2টা থেকে। ও আচ্ছা ভাই, আমরা তো 15 ব্যাচ, এজন্য বললাম। যদি করতে পারেন সমস্যা নেই, জয়েন করলে। আমাদের মেসেজ আসে ভাইয়া দুইটাই, কিন্তু ক্লাস তো 12টায় হয়। মার্কেটিং ক্লাস অলওয়েজ 2টাই হচ্ছে, গত সপ্তাহ 2টাই হয়েছে। ভাইয়া আমাদের 12টা হয়েছে। ভাইয়া মেসেজ আসে দুইটাই, কিন্তু ক্লাস আরম্ভ হয় 12টায়, বুঝছেন ভাইয়া? সেজন্য আর কি ভাই। না, 12টার ক্লাস হচ্ছে FC 6 ভাইয়া আর 12টা 12টা হয় আর 2টা হয়। আচ্ছা, সমস্যা নেই, ক্লাস করেন। আর আমার সাথে মনে হয় আপনার ক্লাস ফার্স্ট ক্লাস, তো জি আমাকে ভাইয়া। আপনারা তো আমার নাম জানেন, তো আমি পরিচয়টা দিব না। দেওয়া না লাগবে? ভাইয়া, জানি না আপনার নাম, একটু বলেন কাইন্ডলি। জি ভাই, পরিচয়টা দেন। আপনার তো আমার সাথে নাম আজকে হচ্ছে, ফার্স্ট ক্লাস। আপনার বইতে হয়তো দেখছেন, রুহুল আমিন তানজির, ও BBA and MBA, major in marketing, faculty of business studies, University of Dhaka. হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। মার্কাস শেষ হয়ে গেছে। জি, সরি, মার্কার শেষ হয়ে গেছিল। আমার নাম তো আপনারা জানতেই পারছেন, সো আমরা লেকচারে চলে যাই। আপনার লেকচার কত হওয়ার কথা আজকে? 5। ও শেষ হয়েছিল আগের ক্লাসে? জি না ভাই, ভাইয়া, আমাদের 4 অর্ধেকটা ভাইয়া করাই নাই, অর্ধেক অর্ধেকটা ও আজকে বাকি করাবো। অর্ধেক রেখে দিছিল, আর ওখান থেকে তারপর আচ্ছা, 5 শুরু হবে। তাহলে কতটুকু পর্যন্ত করানো হয়েছে? আমি স্ক্রিনে যাচ্ছি, তাহলে আপনারা বলতে পারবেন। ভাইয়া, ওই যে প্যাকেজিং এবং লেবেলিং এই পর্যন্ত করানো হয়েছিল, আর ওই যে ব্যান্ডিং আরেকটা কি যেন আজকে করানোর কথা ছিল। পণ্যের পণ্যের জীবন চক্র ভাইয়া করাইছে, বাকিটা আজকে করাবেন বলছিলেন আর কি। 15 এবং 18 আমি পণ্যের জীবন চক্র করাই আছি। জি ভাই, বাকি জীবন চক্র। বেসগুলোতে আজকে করাবো বাকিটা। আর আপনারা যারা 6-8 আছেন, আপনার কতটুকু পর্যন্ত হয়েছে? আমাদের ভাইয়া পণ্যের জীবন চক্র হইছে, ভাইয়া ভাইয়া করাইছে, বাকিটা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে ভাইয়া পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি বাকি পুরা। আচ্ছা, মূল্য নির্ধারণ, ব্র্যান্ডিং করানো হয়েছে? না ভাইয়া। হ্যাঁ না ভাইয়া, ভাইয়া ব্র্যান্ডিং না ভাইয়া, লেভেলিং branding পর্যন্ত হয় নাই। করানো হয়েছে, প্যাকেজিং এবং লেভেলিং পর্যন্ত শেষ করছি। তাহলে প্যাকেজিং লেবেলিং হইলে আমি হচ্ছে মূল্য নির্ধারণে চলে যাব ডিরেক্ট। আচ্ছা, এর আগে জীবন চক্র বা পণ্যের প্রকারভেদে কোনো ধরনের সমস্যা ফেস করছেন পড়তে গিয়ে? মানে পড়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ফেস করছেন কিনা? যদি সমস্যা হয়ে থাকে ওইটা আমরা সলভ করবো আগে, তারপর লেকচারে যাব। স্যার, হ্যাঁ, 2টার ব্যাচের ক্লাসও কি আপনি নিবেন? হ্যাঁ, 2টার পিছে আমি নিব। 2টার বেস যেটা, সেটা হচ্ছে আমি পণ্যের জীবন চক্র পর্যন্ত গত ক্লাসে পড়ানো হয়েছিল, ব্র্যান্ডিং থেকে শুরু করব। আর আপনাদের যে 6-8 12টার বেস, আপনাদের লেবেলিং প্যাকেজিং পর্যন্ত হয়ে গেছে, তাই তো? লেবেলিং কি জানি বলে, লেবেলিং প্যাকেজিং হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, ভাই লেবেলিং কিন্তু পর্যন্ত হয়ে গেছে। কিন্তু ভাই ব্র্যান্ডিং হয় নাই। ব্র্যান্ডিং ব্র্যান্ডিং হয়, বাকি তাই আছে তো? ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। ব্র্যান্ডিংটা আমি এখন পড়াবো। তাহলে ব্র্যান্ডিং থেকে শুরু করব। আমরা আর 1 মিনিট সময় নিই, হয়তো অনেকে জয়েন করবে, তো 10-এ শুরু করব। ভাইয়া ব্র্যান্ডিং যদি একটু বুঝাই দিতেন।
চাইবে, ঠিক আছে, ওয়েট করো তুমি, ভাইয়া বলছি। আচ্ছা, কেউ কি প্রদীপ ওই যে বোর্ডের স্ক্রিনটা এই পিন কিভাবে করে কেউ জানো? বোর্ডের স্ক্রিনটা পিন করতে গেলে আপনি যখন আমি ডাবল কথা ক্লিক বলবো করতে আমাকে হবে। এটা কর্নার ছোট দেখাবে, ওখানে ক্লিক করলে এটা পিন হয়ে যাবে। আচ্ছা এবার ভাই, আসুন, থ্যাংক ইউ। আপনার ব্র্যান্ডিং থেকে শুরু হওয়ার কথা, তাই না স্যার? জি 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 ভাইয়া। আচ্ছা, ভাইয়া। জি, জি ভাইয়া। তাহলে আমরা ব্র্যান্ডিং এ চলে যাই। ব্র্যান্ডিং কাকে বলেন একটু আগে জানতে হবে। ব্র্যান্ড কাকে বলে? ব্র্যান্ড হচ্ছে কোনো নাম, চিহ্ন, প্রতীক অথবা রঙের সমন্বয়। ব্র্যান্ড হচ্ছে কোনো নাম, চিহ্ন অথবা রঙের প্রতীক, এগুলোকে কি বলা হয়? ব্র্যান্ড। দেখেন আমি কয়েকটা প্রতীক আঁকি, ওইটা দেখলে কি বোঝা যায় এটা কিসের ব্র্যান্ড হতে পারে? এই চিহ্নটা কি হতে পারে? নাইকি। ব্র্যান্ড হতে পারে। এটা কোন ব্র্যান্ডকে নির্দেশ করে? নাইকিকে। এটা কি নাইকির চিহ্ন না? জি ভাইয়া। তারপর এরকম তিনটা পাতা হইলে কি, যদিও আমারটা সুন্দর হয় নাই, এটা কি গ্রামীণ ফোনের এরকম তিনটা পাতা দেওয়া থাকে না গ্রামীণ ফোনের? জি ভাইয়া। জি ভাইয়া। তারপরে বাংলা লিখে হচ্ছে কয়েকটা রঙের সমন্বয়, এটা হচ্ছে কি? ব্র্যান্ড। অর্থাৎ ব্র্যান্ড হচ্ছে কোনো নাম, চিহ্ন, প্রতীক অথবা রঙের সমন্বয়কে কি বলা হয়? ব্র্যান্ড। যেমন একটা নামও একটা ব্র্যান্ড হয়, যেমন বাটা, এই যে এইভাবে লেখা থাকে, তাহলে বাটা এটা কি একটা বাটার ব্র্যান্ডের প্রতীক। বুঝা গেছে ভাইয়া? ভাইয়া এবার আসি আমরা যেটা ব্র্যান্ডের স্লোগান। ব্র্যান্ড কাকে বলে? ব্র্যান্ড says something about the product quality and consistency. ব্র্যান্ড says something about product quality and consistency. অর্থাৎ ব্র্যান্ড পণ্যের গুণাগুণ এবং পণ্যের স্থায়িত্ব সম্পর্কে বলে। ব্র্যান্ড পণ্যের গুণাগুণ এবং পণ্যের স্থায়িত্ব সম্পর্কে বলে। অর্থাৎ যখন বাটা নামটা আমার সামনে চলে আসে, আমি বলতে পারি বাটার জুতা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং বাটার জুতা কি ভালো জুতা। তার মানে কি, এই যে ব্র্যান্ডটা সামনে আসার সাথে সাথেই কি তার গুণাবলী বলে দেওয়া হয়েছে। এই কারণে বলা হয়েছে, এটা ফিলিপ কোটলার প্রিন্সিপালস অফ মার্কেটিং এটা উল্লেখ করছেন, ব্র্যান্ড সেজ সামথিং অ্যাবাউট প্রোডাক্ট কোয়ালিটি এন্ড কনসিস্টেন্সি। এবার আসি ব্র্যান্ডের যে স্লোগান, লিখেন ব্র্যান্ডের স্লোগানকে বলা হয় ব্র্যান্ড মেন্টা। ব্র্যান্ডের স্লোগানকে বলা হয় ব্র্যান্ড মেন্টা। তো ব্র্যান্ড মেন্টা, ব্র্যান্ড মেন্টা। আমাদের যে ব্র্যান্ডের যে স্লোগানটা আছে ওইটাকে বলা হয় ব্র্যান্ড মেন্টা। ব্র্যান্ডের যে স্লোগান ওইটাকে বলা হয় ব্র্যান্ড মেন্টা। এক্সাম্পল দেখেন, স্বপ্ন, কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার। এয়ারটেল, ভালোবাসার টানে পাশে আনে। বাংলালিংক, দিন বদলের চেষ্টায়। গ্রামীণ ফোন, কি চলো বহুদূর। এই যে এক একটা নাম, এক একটা স্লোগান, এই স্লোগান গুলাকে এক একটা ব্র্যান্ডের ব্র্যান্ড মেন্টা। বুঝতে পারছেন? একজন অ্যান্সার করেন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা চলে আসি ব্র্যান্ডের যে আর্থিক মূল্যটা, ওটাকে বলা হয় ব্র্যান্ড ভ্যালুয়েশন। ব্র্যান্ডের আর্থিক মূল্যকে বলা হয় ব্র্যান্ড ভ্যালুয়েশন। একটা ব্র্যান্ডের মূল্য করা হয়, যেমন জিএসকে একটা কোম্পানি, গ্লাক্সোস্মিথ, এটা ব্র্যান্ড ভ্যালুর দাম ছিল হচ্ছে 2000 কোটি টাকা। 2000 কোটি টাকা, যেটা ইউনিলিভার কিনে ফেলছে তাদেরকে। তাহলে এটা হচ্ছে জিএসকে এর ব্র্যান্ড ভ্যালু। এবার চলে আসি ব্র্যান্ড উন্নয়নের কৌশল। প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে, রিটেনের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। ব্র্যান্ড উন্নয়নের কৌশল, 4টি কৌশল আছে। একটা হচ্ছে লাইন এক্সটেনশন অর্থাৎ সারি বর্ধিতকরণ, তারপর হচ্ছে ব্র্যান্ড এক্সটেনশন ব্র্যান্ড বর্ধিতকরণ, মাল্টি ব্র্যান্ড বা বহু ব্র্যান্ড, নিউ ব্র্যান্ডস বা নতুন ব্র্যান্ড। আমরা একটু পড়বো সারি বর্ধিতকরণ কাকে বলা হয়। সারি বর্ধিতকরণটা হচ্ছে আপনার একই পণ্য সারিতে নতুন পণ্য যোগ করলে তাকে বলা হয় ব্র্যান্ড সারি বর্ধিতকরণ। অর্থাৎ একই পণ্য সারিতে নতুন কোনো পণ্য যোগ করলে তাকে বলা হয় সারি বর্ধিতকরণ। অর্থাৎ আপনি ইউনিলিভারের কথা চিন্তা করুন, তাদের টুথপেস্ট একটা পণ্য সারি আছে, তাদের আগে থেকেই ক্লোজ আপ নামে একটা টুথপেস্ট আছে। এখন যদি পেপসোডেন্ট নামে একটা টুথপেস্ট আসে, তাহলে কি সারি বর্ধিতকরণ। পণ্য সারি কি টুথপেস্ট, ওখানে আগে থেকেই ক্লোজ আপ ছিল, নতুন করে পেপসোডেন্ট আসছে, তাহলে কি এটা সারি বর্ধিতকরণ। অথবা আপনি ইউনিলিভারের কথা চিন্তা করুন, তাদের হচ্ছে শ্যাম্পু একটা পণ্য সারি, একটা প্রোডাক্ট লাইন হচ্ছে শ্যাম্পু, এখানে সানসিল্ক আগে থেকেই ছিল, তারপর কি আসছে ক্লিয়ার,
তারপর ডাব। এই যে পণ্যগুলো আসছে এটা কি সারি বর্ধিতকরণ। সারি বর্ধিতকরণ ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে চলে আসুন ব্র্যান্ড বর্ধিতকরণ, ব্র্যান্ড এক্সটেনশন। ব্র্যান্ড বর্ধিতকরণটা কি? ব্র্যান্ড বর্ধিতকরণ হচ্ছে কোনো ব্র্যান্ডের নামে নতুন কোনো পণ্য বাজারে নিয়ে আসাকে বলা হয় ব্র্যান্ড বর্ধিতকরণ। অর্থাৎ আগে থেকে ব্র্যান্ডটা বাজারে আছে, ওই ব্র্যান্ডের নামে নতুন কোনো পণ্য আমি বাজারে নিয়ে আসবো, তাহলে ওইটা কি হচ্ছে ব্র্যান্ড বর্ধিতকরণ। অর্থাৎ কোনো ব্র্যান্ডের নামে নতুন কোনো পণ্য যখন আমি বাজারে নিয়ে আসবো নতুন পণ্য সারিতে, সেটা কি হয়ে যাবে ব্র্যান্ড বর্ধিতকরণ। দেখুন আরএফএল আগে শুধু প্লাস্টিক ছিল, কিন্তু আরএফএল এখন কি করছে ইলেকট্রনিক সামগ্রী নিয়ে আসছে, তাহলে সেটা কি হবে ব্র্যান্ড বর্ধিতকরণ। আরএফএল নামে কি ইলেকট্রনিক সামগ্রী বাজারে আসছে, তাহলে সেটা হবে ব্র্যান্ড বর্ধিতকরণ। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, বহু ব্র্যান্ড বা মাল্টি ব্র্যান্ড, অর্থাৎ একটা ব্র্যান্ডের অধীনে একাধিক ব্র্যান্ড পরিচালিত হলে তাকে বলা হয় বহু ব্র্যান্ড বা মাল্টি ব্র্যান্ড। অর্থাৎ একটা ব্র্যান্ডের অধীনে একাধিক ব্র্যান্ড যদি পরিচালিত হয় তাকে বলা হয় বহু ব্র্যান্ড বা মাল্টি ব্র্যান্ড। যেমন ইউনিলিভার, তাদের অধীনে আমার জানা মতে 2017-18 সালের তথ্য অনুযায়ী 417টা ব্র্যান্ড তাদের অধীনে পরিচালিত হয়। ইউনিলিভারের অধীনে কি কি ব্র্যান্ড পরিচালিত হয় দেখেন, সানসিল্ক, ক্লিয়ার, ডাভ, লাইফ বয়, লাক্স, ফেয়ার অ্যান্ড লাভলি যেটা এখন গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে, পন্ডস, আয়ুষ, এই যে এগুলা কি ইউনিলিভারের ব্র্যান্ড, অর্থাৎ ইউনিলিভারের অধীনে পরিচালিত হচ্ছে, তাহলে এগুলা কি মাল্টি ব্র্যান্ড। অথবা নেসলে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদের অধীনে প্রায় 10,000-এর উপরে ব্র্যান্ড পরিচালিত হচ্ছে, নেসক্যাফে, ম্যাগি, কিটক্যাট, এগুলো, সেরেলাক। বুঝতে পারছেন স্যার বহু ব্র্যান্ড? বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া জি, ভাই একটা কোশ্চেন ছিল। কোশ্চেন করেন। ভাইয়া ব্র্যান্ডের উদাহরণ দিতে যে আপনি বাটা দেখাইলেন, তারপরে যে মানে গ্রামীণ ফোনের যে হ্যাঁ, গ্রামীণ ফোনের প্রতীকগুলো দেখে যেগুলো হচ্ছে ব্র্যান্ড চিহ্ন, কারণ এই চিহ্নগুলো দেখে আমি বলতে পারি এটা এই ব্র্যান্ড, ওইটা ওই ব্র্যান্ড। ইউনিলিভার ইউটা দেখে আমি বলে দিতে পারি এটা ইউনিলিভার। বাটা ওটাকে লিখাটা দেখে বলে দিতে পারি এটা বাটা। ওটাকে ট্রেডমার্ক বলা যায় না? হ্যাঁ, ট্রেডমার্কও বলা যায়। ব্র্যান্ড চিহ্ন আর ট্রেডমার্ক একই জিনিস। ও ব্র্যান্ড জি ভাইয়া। চিহ্ন আর ট্রেডমার্ক একই জিনিস। জি ভাইয়া, থ্যাংক এবার ইউ ভাইয়া। নতুন ব্র্যান্ড বা নিউ ব্র্যান্ডস, একবার আপনি নতুন কোনো পণ্য নতুন নামে বাজারে নিয়ে আসবেন, তাহলে এটা কি হবে নিউ ব্র্যান্ড। কোম্পানি নতুন কোনো পণ্য, যেমন আরএফএল বর্তমানে এই কাজটা করছে। দেখেন আরএফএল এর যে শিক্ষা সামগ্রীগুলো আছে এগুলো কিন্তু আরএফএল নামে বাজারে নিয়ে আসে নাই, এগুলো তার গুড লাক নামে নিয়ে আসছে। তাহলে এটা হচ্ছে নতুন ব্র্যান্ড। বুঝতে পারছেন? নতুন নামে পণ্যগুলো নিয়ে আসবেন বাজারে, তাহলে সেটা হবে আপনার জন্য নতুন ব্র্যান্ড। যেটা আরএফএল করছে গুড লাক নামে তাদের শিক্ষা উপকরণগুলো বাজারে নিয়ে আসছে। বুঝা গেছে স্যার? জি ভাইয়া। জি ভাইয়া। প্যাকেজিং পড়ে ফেলছেন আপনারা না? হ্যাঁ ভাইয়া, লেভেল জি ভাইয়া। লেভেলিং দুটোটাই পড়ছি। আচ্ছা, প্যাকেজিং এ একটু লিখে রাখেন কয়েকটা 2-3টা বৈশিষ্ট্য। প্যাকেজিং এর বৈশিষ্ট্যগুলো লেখা হয়েছিল? না ভাইয়া। প্যাকেজিং এর 3টা বৈশিষ্ট্য লিখুন। প্যাকেজিং এর বৈশিষ্ট্য: পণ্য শনাক্তকরণে সহায়তা করে, পণ্য শনাক্তকরণে সহায়তা করে, পণ্য শনাক্তকরণে সহায়তা করে। তারপর 2 নাম্বার দিয়ে লিখুন পণ্য ভোগে সহায়তা করে, পণ্য ভোগে সহায়তা করে, পণ্য ভোগে সহায়তা করে, অর্থাৎ পণ্য ভোগ করার ক্ষেত্রে সহায়তা করে। 3 নাম্বার দিয়ে লিখুন পণ্য মজুত করতে সহায়তা করে, ঘরে পণ্য মজুত করতে সহায়তা করে, ঘরে পণ্য মজুত করতে সহায়তা করে। আর প্যাকেজিং পণ্যকে রক্ষা করে, এটা আমরা সবাই জানি। প্যাকেজিং 1 নাম্বার কি বলছি, পণ্য শনাক্তকরণে সহায়তা করে, 2 নাম্বার হচ্ছে পণ্য ব্যবহারে সহায়তা করে, 3 নাম্বার ঘরে পণ্য মজুত করতে সহায়তা করে। এখন আমি একটু এক্সাম্পল দিলে আপনি সহজ হবে। ধরেন একটা চিপসের প্যাকেট দেখে কি আপনি বলে দিতে পারবেন এটা বম্বে সুইটস এর, ওইটা কোকোলার, ওইটা প্রাণের। তার মানে কি প্যাকেট দেখে আমরা বলতে পারি এটা কোন কোম্পানির চিপস। এখন দেখুন চিপস যদি প্যাকেট না করা হতো তাহলে কি সহজে সংরক্ষণ করা যেত? সহজে সংরক্ষণ করা যেত না। ধরেন আমার পণ্য ভোগে কিভাবে সহায়তা করে, আমার ইচ্ছা হলো এখন চিপস 1 প্যাকেট কিনবো, অর্ধেক খাবো, অর্ধেক 1 ঘন্টা পরে খাবো। প্যাকেট থাকলে কি আমি প্যাকেটটা মুড়ায় রেখে দিব, তাহলে কি পণ্য ভোগে সহায়তা করে। তারপর পণ্য সংরক্ষণেও সহায়তা করে। আমার এখন ম্যাগির আপনি 8 প্যাকেটে একটা নুডলস কিনছেন, প্যাকেট যদি থাকে আপনি 2টা ইউজ করে বাকি 6টা প্যাকেট করে রেখে দিতে পারবেন। ওইটাকে বলা হয়েছে কি পণ্য গৃহে পণ্য মজুদে সহায়তা করে। বুঝতে পারছেন প্যাকেজিংটা? 1 নাম্বারটা একটু বলবেন আবার?
জি স্যার, নাম্বারটা আরেকবার বলবেন? ভাই বলতেছে এক আমি নাম্বারটা আপনার কি কথা আরেকবার বুঝতে পারছি বলবেন? না। বলতেছে কোনটা? ভাই এক নাম্বারটা কি আরেকবার বলবেন? এক নাম্বারটা হচ্ছে প্যাকেজিং, পণ্য শনাক্তকরণে সহায়তা করে, পণ্য শনাক্তকরণে। এখন দেখুন, বাটার জুতার প্যাকেট আর অ্যাপেক্সের জুতার প্যাকেট দেখলে আমি বুঝতে পারবো কোনটা কার, কোন কোম্পানির জুতা, কারণ প্যাকেটের উপর কি আমি দেখলেই, প্যাকেট দেখলেই বোঝা যায়। চিপসের ক্ষেত্রে কি বলছি, কোনটা বম্বে সুইটস, কোনটা কোকোলা, সেটা দেখলেই বোঝা যায়। সেটাই বলা হয়েছে প্যাকেজিং। এখন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। এবার আসুন লেবেলিং। লেবেলিং এর বৈশিষ্ট্য লিখেন কয়েকটা। লেবেলিং কি করে? লেবেলিং হচ্ছে ব্র্যান্ড শনাক্তকরণে সহায়তা করে। লেবেলিং কি ব্র্যান্ড শনাক্তকরণে সহায়তা করে। লেবেলিং হচ্ছে ব্র্যান্ড শনাক্তকরণে সহায়তা করে। তারপর হচ্ছে প্রোডাক্টের অনেক কিছুই কি লেবেলিং এর উপর লেখা থাকে, পণ্য সম্পর্কে লেবেলিং এ লেখা থাকে, পণ্য সম্পর্কে লেবেলিং এ লেখা থাকে। তারপর হচ্ছে কি লেবেলিং এক ধরনের বিপণন বা মার্কেটিং করে দেয়, প্রোডাক্টের এক ধরনের বিজ্ঞাপন করে দেয় লেবেলিং এর ফলে। লেবেলিং এর ফলে এক ধরনের বিজ্ঞাপন হয়। লিখেন লেবেলিং পণ্য শনাক্ত, লেবেলিং এর উপরে পণ্য সম্পর্কে তথ্য লেখা থাকে, লেবেলিং এর উপরে পণ্য সম্পর্কে তথ্য লেখা থাকে। হচ্ছে লেবেলিং হচ্ছে পণ্যের এক ধরনের বিজ্ঞাপন করে দেয়, লেবেলিং এর মাধ্যমে পণ্যের এক ধরনের বিজ্ঞাপন হয়। এখন দেখুন, এই যে প্যাকেটের গায়ে অনেক কিছু লেখা থাকে, এগুলাকেই বলা হয় লেবেলিং। তাহলে কি লেবেলিংটা কি আপনার পণ্য শনাক্তকরণে সহায়তা করে না? আপনি লেবেলিং দেখেই বুঝে দিতে পারবেন কোনটা 200 গ্রামের পণ্য। তারপর আসুন, লেবেলিং এর ফলে আমি কি করতে পারি। লেবেলিং হচ্ছে আপনার অনেক তথ্য লেখা থাকে, মূল্য, মেয়াদ উত্তীর্ণের তারিখ, তারপরে কি পণ্য উৎপাদনের তারিখ, পণ্যের পরিমাণ, উপাদান, সবগুলো কি লেবেলিং এ লেখা থাকে। তার লেবেলিং এর ফলে এক ধরনের বিজ্ঞাপন হয়, অর্থাৎ প্যাকেট দেখে কি আমরা পণ্য চিনতে পারি, অর্থাৎ পণ্যের কি বিজ্ঞাপনটা হয়ে যায়। বুঝা গেছে লেবেলিংটা কি? জি ভাইয়া। এবার আসেন প্রাইসিং বা মূল্য নির্ধারণ, গুরুত্বপূর্ণ টপিক। গত বছর এখান থেকে প্রশ্ন আসছে, একটা টপিক বাদ পড়ে গেছে আনফরচুনেটলি, এবং গত বছর যে জায়গাটা থেকে প্রশ্ন আসছে ওইটা আপনারা সবাই লিখুন খাতার মধ্যে। বিপণনের মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ, মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ, মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ। লেখা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। কারণ আমার হ্যান্ডরাইটিং খুব সুন্দর, তো একটু কষ্ট করে বুঝে নেবেন। দুই ভাগে ভাগ করতে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। অভ্যন্তরীণ দেখেন, অভ্যন্তরীণ আবার চারটা আছে। বিপণনের উদ্দেশ্য, বিপণন মিশ্রণ কৌশল, বিপণন মিশ্রণ কৌশল, আর হচ্ছে ব্যয় মূল্যনীতি। বাহ্যিক কাজ হচ্ছে আমার তিনটি উপাদান, বাজার এবং চাহিদা, বাজার ও চাহিদা, প্রতিযোগী ব্যয়, মূল্য ও অফার। আর 3 নম্বর হচ্ছে অন্যান্য বাহ্যিক উপাদান, অন্যান্য বাহ্যিক উপাদান। দেখুন, মূল্য নির্ধারণে আমার কৌশলে কি বলছে, মূল্য নির্ধারণে হচ্ছে দুইটা পক্ষ থাকে বিবেচ্য বিষয়ের ক্ষেত্রে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটি হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ হচ্ছে আমার চারটি উপাদান আছে, বিপণনের উদ্দেশ্য, বিপণন মিশ্রণ কৌশল, ব্যয়, মূল্যনীতি। আর বাহ্যিকে হচ্ছে
বাজার ও চাহিদা, প্রতিযোগিতার ব্যয়, মূল্য, অফার, অন্যান্য বাহ্যিক উপাদান। লিখা হইলে বলেন, আমি ডেসক্রাইব করব। লিখা হয়েছে আপনাদের? জি না ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা লিখেন আগে, আরো 1 মিনিট সময় দিলাম। বাহ্যিকের শেষেরটা কি? মূল্য, আকার, ওইটা আকার। এটা মূল্য, মূল্য ও আকার। অফার, অফার সরে ও আকার, এখানে বলছি একটু কষ্ট করে বুঝতে হবে। মূল্য ও অফার, প্রতিযোগিতার ব্যয়, মূল্য ও অফার, অন্যান্য বাহ্যিক উপাদান। অফার মানে কি ভাই? আমি বলবো সবগুলোই। অফার মানে কি, একটু ধৈর্য ধরেন, আমি অফার বুঝছি ভাই, জানি। এবার স্যার আমরা একটু সামনে চলে আসি, দেখেন কি বলছি। অভ্যন্তরীণ যেগুলো প্রতিষ্ঠানের ভিতরে যে উপাদানগুলো প্রভাব বিস্তার করে, এগুলো অর্থাৎ মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের ভিতরে যে উপাদানগুলো প্রভাব বিস্তার করে ওইগুলোকে বলা হয় অভ্যন্তরীণ উপাদান। অভ্যন্তরীণ উপাদানের 1 নাম্বার যেটি আছে সেটি হচ্ছে কি, গত বছরের প্রশ্ন ছিল নিচের কোনটি মূল্য নির্ধারণের অভ্যন্তরীণ বিবেচ্য বিষয়, তারপরে এখান থেকে প্রশ্নটি আসছিল। তো দেখেন অভ্যন্তরীণ যেটি আছে, অভ্যন্তরীণ কি আছে, শুরুতে কি আছে, বিপণনের উদ্দেশ্য, আমি কি কি উদ্দেশ্যে বাহ্যিক উপাদানের শেষেরটা কি? অন্যান্য বাহ্যিক উপাদান, অন্যান্য বাহ্যিক উপাদান, অন্যান্য বাহ্যিক উপাদান। লাইটটা ডিস্টার্ব করছে? এখন কি ক্লিয়ার? না ভাই ঠিক আছে ভাই, সমস্যা নেই, বুঝা যায়। আচ্ছা অন্যান্য বাহ্যিক উপাদানে দেখেন, আচ্ছা শুরুতে যেটা আছে বিপণনের উদ্দেশ্য, আমি কি উদ্দেশ্যে পণ্যগুলো বিপণন করব, অর্থাৎ কি উদ্দেশ্যে আমি পণ্যগুলো বাজারজাত করব সেটার উপর। অর্থাৎ আমি যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করি তাহলে মূল্যটা বেশি হবে, আমি সেবার জন্য করি তাহলে মূল্যটা কম হবে। অর্থাৎ আপনার উদ্দেশ্যের উপর ভিত্তি করে কি মূল্যটা নির্ধারণ করতে হবে। 2 নাম্বার বিপণন মিশ্রণ কৌশল। এই যে আমার বিপণন মিশ্রণের কৌশল আছে, পণ্য, মূল্য, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, পড়ে আসছেন না লেকচার 3 তে আপনারা? এই যে কৌশলগুলোর উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। অর্থাৎ আমার মূল্যের একটা নীতি থাকে, কৌশল থাকে, এটার উপর ভিত্তি করে আমি মূল্য নির্ধারণ করি। 3 নাম্বার ব্যয়, এই যে আমার কি পরিমাণ ব্যয় হয়েছে ওই ব্যয়ের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করবো। অর্থাৎ ব্যয়টার উপর ভিত্তি করেই তো আমার মূল্য নির্ধারণ করতে হবে। একটা পণ্যের ব্যয় হয়েছে আমার 200 টাকা, এটাকে আমি 100 টাকা বিক্রি করবো? কখনো কখনো বিক্রি করবো না। 200 টাকা ব্যয় হয়েছে, আমি 50 টাকা মুনাফা যোগ করে 250 টাকা বিক্রি করবো। এটা হচ্ছে কি ব্যয়, ব্যয়টাও আমার বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে 4 নাম্বার মূল্য নীতি। মূল্য নীতিটা হচ্ছে প্রতিষ্ঠানের একটা নীতি থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণের, অর্থাৎ 10% প্রফিট, 20% প্রফিট, 30% প্রফিট। ওই যে নীতিটা যখন আমি প্রয়োগ করে মূল্য নির্ধারণ করবো সেটাকে বলা হবে মূল্য নীতি। ক্লিয়ার এই চারটা? হ্যাঁ ভাইয়া। স্যার ভাইয়া মিশ্র কৌশলটা একটু আবার বলেন তো ভাইয়া। বিপণন মিশ্রণ কৌশল সেটা হচ্ছে এই যে আমার প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এইগুলোর উপর ভিত্তি করে আমার মূল্য নির্ধারণ করবো। অর্থাৎ আমার প্রোডাক্ট, পণ্যের উপর ভিত্তি করে মূল্যটা নির্ধারণ করবো। পণ্যটা কি বড় নাকি ছোট, তাহলে এই অনুযায়ী মূল্য নির্ধারণ করবো। প্রাইস তো আমার মূল্য কৌশলী। প্লেস, প্লেস হচ্ছে আমি কোথায় পণ্যটা বিক্রি করবো, যদি আমার কাছাকাছি হয় তাহলে মূল্যটা কম হবে, প্রথমটা একটু বিক্রি করলে মূল্যটা বেশি হবে। বলবেন? জি বলতেছে ভাই, প্রথমটা কি আরেকবার বলবেন? আচ্ছা আমি প্রথম থেকে বলবো, আমি আগে এটা শেষ করি। তারপর দেখেন আমার প্লেস হচ্ছে কি, আমার প্লেস যদি কাছে হয় তাহলে পণ্যের মূল্যটা কম হবে, দূরে হলে বেশি হবে। তা হচ্ছে কমিউনিকেশন, বিজ্ঞাপন ব্যয় যদি বেশি হয় তাহলে মূল্যটা একটু বেশি হবে, কারণ বিজ্ঞাপন দিলে পণ্য মানুষ এমনিতেই কিনবে, আর বিজ্ঞাপন না থাকলে মূল্যটা একটু কম হবে। এটা বলা হয়েছে মূল্য বিপণন মিশ্রণ কৌশল। আমি বলছিলাম অভ্যন্তরীণ উপাদান 4টি। শুরুতে যেটা আছে বিপণন উদ্দেশ্য, আমি কি উদ্দেশ্যে পণ্যটা বাজারে নিব সেটা। আমি যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রি করি বেশি মূল্য হবে। তারপর হচ্ছে সেবা প্রদানের উদ্দেশ্যে বিক্রি করলে কম মূল্য হবে। আর বিপণন মিশ্রণ কৌশলটা তো মাত্র বললাম। তার হচ্ছে ব্যয়, আমার পণ্য কি পরিমাণ ব্যয় হয়েছে এই ব্যয় অনুযায়ী যখন আমি মূল্যটা নির্ধারণ করবো তাহলে সেটা হচ্ছে ব্যয়। অর্থাৎ আমার ব্যয় যদি হয় 200 টাকা, আমি সেটার সাথে 50 টাকা প্রফিট যোগ করে 250 টাকা মূল্য নির্ধারণ করবো। মূল্যনীতি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা মূল্যনীতি থাকে, অর্থাৎ 10% প্রফিট, 20% প্রফিট, সেটা যখন আমি ফলো করে মূল্য নির্ধারণ করবো সেটাকে বলা হয় মূল্যনীতি। এখন ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এবার আসেন বাহ্যিক উপাদান। বাহ্যিক উপাদানে কি কি আছে দেখেন। শুরুতে বাজার ও চাহিদা। আমার আগে দেখতে হবে বাজারে পণ্যের চাহিদাটা কেমন। চাহিদা বেশি হলে কি মূল্য একটু বেশি হলেও ক্রেতারা ক্রয় করবে।
আর চাহিদা কম হলে কি মূল্যটা একটু কমায় দেবো, যেন ক্রেতাগণ ক্রয় করতে পারে। অর্থাৎ আমার আগে চাহিদা হিসেব করতে হবে, চাহিদার উপর ভিত্তি করে কি মূল্য নির্ধারণ করে, তার মানে কি চাহিদা মূল্য নির্ধারণে প্রভাব বিস্তার করে। তারপরে দেখেন 2 নাম্বার যেটা আছে প্রতিযোগিতার ব্যয় মূল্য অফার। এই যে আমার কম্পিটিটর যারা আছে তাদের অফার গুলো দেখতে হবে, তাদের ব্যয়গুলো দেখতে হবে, তাদের মূল্যটা দেখতে হবে, দেন আমার মূল্য নির্ধারণ করবো। এখন দেখুন বাংলা লিঙ্ক যখন 60 পয়সা মিনিট করে দেয়, প্রতি মিনিট 60 পয়সা, তখন গ্রামীণ ফোনও কি 60 পয়সা করতে বাধ্য হয়। এয়ারটেল রবিও 60 পয়সা করতে বাধ্য হয়। কেন? প্রতিযোগীদের সাথে তাল মিলাতে হবে। এটাই বলা হয়েছে প্রতিযোগিতার ব্যয় মূল্য অফার সবগুলোই কি আমার দেখতে হবে, ওইগুলো কি আমার মূল্য নির্ধারণে প্রভাব বিস্তার করবে। 3 নম্বর অন্যান্য উপাদান হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা, তারপর হচ্ছে আইন, সরকার ব্যবস্থা ইত্যাদি কি মূল্য নির্ধারণে প্রভাব বিস্তার করে। ক্লিয়ার এই জায়গাটা? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এবার চলে আসেন মূল্য নির্ধারণ বা প্রাইসিং। মূল্য নির্ধারণ বা প্রাইসিংটা হচ্ছে আমরা এখানে মূল্য নির্ধারণের কয়টা পদ্ধতি আছে দেখেন, 5টা পদ্ধতি আছে। ভাইয়া জি, অন্যান্য বাহ্যিক উপাদান কি কি থাকতে পারে ভাই? আমি বললাম তো রাজনৈতিক অস্থিতিশীলতা, সরকার ব্যবস্থা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেশীয় আইন ইত্যাদি। এবার আসুন মূল্য নির্ধারণের পদ্ধতি। মূল্য নির্ধারণের ক্ষেত্রে হচ্ছে আমরা 5টা পদ্ধতি অনুসরণ করি নরমালি। 1 নাম্বার ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ, 2 নাম্বার ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, 3 নাম্বার প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ, 4 নাম্বার চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ, 5 নাম্বার মূল্য নির্ধারণের অন্যান্য পদ্ধতি। এবার শুরুতে যেটা আছে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ। ব্যয় ভিত্তিক হচ্ছে আমার প্রতিষ্ঠানে পণ্যটা উৎপাদনের ক্ষেত্রে কি পরিমাণ ব্যয় হয়েছে, এই ব্যয়ের উপর ভিত্তি করে যখন আমি মূল্য নির্ধারণ করবো সেটা হচ্ছে আমার ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমার পণ্যের কি পরিমাণ ব্যয় হয়েছে ওই ব্যয়টাকে বিবেচনা করে যখন আমি মূল্য নির্ধারণ করবো তাকে বলা হয় ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ। ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ব্যয় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি, আর একটা হচ্ছে ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতি। একটা হচ্ছে ব্যয় যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি, আর একটা হচ্ছে ভারসাম্য মূল্য নির্ধারণ পদ্ধতি। একটু দেখেন ব্যয় যোগ মূল্য নির্ধারণটা। ব্যয় যোগ মূল্য নির্ধারণ, একটা পণ্য উৎপাদন করতে আপনার ব্যয় হয়েছে 50 টাকা, ওই পণ্যের সাথে আপনি যখন মুনাফা যোগ করবেন 50 টাকার সাথে যখন আপনি মুনাফা যোগ করবেন 20 টাকা, অর্থাৎ 20 টাকা মুনাফা যোগ করে যখন আপনি মূল্য নির্ধারণ করবেন তখন সেটা হচ্ছে ব্যয় যোগ মূল্য নির্ধারণ। অর্থাৎ 70 টাকা মূল্য নির্ধারণ করলেন, মূল্য 70 টাকা, ব্যয় কত 50 টাকা, মুনাফা 20 টাকা। এই যে এইভাবে যখন আমি মূল্য নির্ধারণ করবো সেটা হচ্ছে আমার ব্যয় যোগ মুনাফা। ব্যয় যোগ মূল্য নির্ধারণ অর্থাৎ আমার ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করে যখন আমি মূল্য নির্ধারণ করবো সেটা হয়ে যাবে আমার জন্য ব্যয় যোগ মূল্য নির্ধারণ। এটা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। 2 নাম্বার আছে ভারসাম্য মূল্য নির্ধারণ। অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র 12তম অধ্যায় ব্যবস্থাপনা সংক্রান্ত হিসাব বিজ্ঞানে পড়ে আসছি, বিইপি ব্রেক ইভেন পয়েন্ট। পড়ে আসছে ব্রেক ইভেন পয়েন্ট আমরা। জি ভাইয়া। এই যে ব্রেক ইভেন পয়েন্ট বিইপি, যে বিন্দুটাতে আয় এবং ব্যয় দুইটাই সমান হয় তাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এর নিচে আসলে কি হবে? ব্রেক ইভেন পয়েন্টের নিচে আসলে ক্ষতি আর উপরে গেলে মুনাফা। এই বিন্দুটার উপর ভিত্তি করে যখন আমি মুনাফা মূল্য নির্ধারণ করব সেটা হচ্ছে আমার ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ। অর্থাৎ এই বিন্দুটার উপর আমি দেখব কত টাকা মূল্য নির্ধারণ করলে এই বিন্দুটা ক্রস করবে, অর্থাৎ বিক্রয়ের কত টাকা মূল্য নির্ধারণ করলে এই বিন্দুটা ক্রস করবে, ওইটার উপর ভিত্তি করে যখন আমি মূল্য নির্ধারণ করব তাকে বলা হয় ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে আয় ব্যয় হবে না কিছুই না, এই বিন্দুতে কোনো আয় ব্যয় হবে না, এই বিন্দুর উপরে গেলেই কি আয়টা হবে। তার মানে আমি মূল্য নির্ধারণ করবো যেন এই বিন্দুর উপরে বিক্রয়টা থাকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আসুন ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। ভ্যালু এখানে যে প্রকার দেওয়া আছে ভ্যালু ভিত্তিকের, এই 2টা প্রকার ভ্যালু ভিত্তিকে আসবে না। এই 2টা প্রকার হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণের, ভুলক ক্রমে ওইখানে চলে গেছে। এই 2টা পদ্ধতি হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির প্রকারভেদ, এই 2টা হচ্ছে ভ্যালু ভিত্তিকে আসবে না। বুঝতে পারছেন? ভ্যালু ভিত্তিকের কোনো প্রকার নেই। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ হচ্ছে মূল্য নির্ধারণের ওই কৌশল যেখানে ক্রেতার পণ্যের ভ্যালুটাকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ক্রেতা পণ্যটা ব্যবহার করে কি পরিমাণ সুবিধা পাচ্ছে
তার উপর ভিত্তি করে যখন মূল্য নির্ধারণ করা হয় তাকে বলা হয় ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। আপনি একটা পণ্যের মূল্য নির্ধারণ করবেন 1,000 টাকা একটা জুতার, তাহলে একটি জুতার মূল্য যদি আপনি 1,000 টাকা নির্ধারণ করেন তখন আপনার চিন্তা করতে হবে এই জুতাটা যেন ক্রেতা 1 বছর ব্যবহার করতে পারে। 1 বছর ব্যবহার করতে পারলেই কি ক্রেতা 1,000 টাকা দিয়ে ক্রয় করবে, তাহলে সেটা হচ্ছে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। অর্থাৎ ক্রেতার ব্যবহার বা ক্রেতার ভ্যালুর উপর যখন আপনি বেস করে মূল্য নির্ধারণ করবেন তাকে বলা হয় ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া জি বলেন। ভাই এটা কি দামের সাথে সুবিধা প্রাপ্তির সমন্বয় এরকম কিছু? হ্যাঁ, দামের সাথে সুবিধা প্রাপ্তির সমন্বয় করবে। জি ভাই, ওকে। এবার আসেন প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ, কম্পিটিশন বেসড প্রাইসিং। অর্থাৎ আপনার প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে যখন মূল্য নির্ধারণ করবেন সেটাকে বলা হয় প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। অর্থাৎ প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করে যখন আপনি মূল্য নির্ধারণ করবেন সেটা হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। চলমান হারে মূল্য নির্ধারণ, চলমান হারে মূল্য নির্ধারণ। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ হচ্ছে আবার 2 প্রকার। একটা হচ্ছে চলমান হারে মূল্য নির্ধারণ। চলমান হার হচ্ছে আপনার কম্পিটিটরের প্রাইস, প্রোডাক্ট যে প্রাইসে চলছে আপনারটাও কি সেম প্রাইসে চলবে। যেমন দেখেন স্কয়ারের এইচ 10 টাকা পাতা, বেক্সিমকো না পাও কি 10 টাকা পাতা, তার মানে কি এটা চলমান হার। কম্পিটিটরটা যেভাবে যাবে আপনারটাও সেম ভাবে বাজারে মূল্য নির্ধারণ করা হবে, সেটা হচ্ছে চলমান হারে মূল্য নির্ধারণ। তারপর কি আছে দেখুন, দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। এটা হচ্ছে টেন্ডার প্রাইস যেটাকে বলা হয় দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। আমরা দেখছি না বিভিন্ন সময় দরপত্র দেওয়া হয়, টেন্ডার দেওয়া হয় সরকারি কাজে, এটা হচ্ছে ওই কাজ। উপজেলাতে একটা রাস্তা করবে, ওইটার জন্য দরপত্র আহ্বান করা হয়, যে সবচেয়ে কম দামে কাজটা করে দিবে তাকেই কি কাজটা দেওয়া হবে, ওইটাকে বলা হয় দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। অর্থাৎ প্রতিযোগিতা করা হয় এখানে, কে সবচেয়ে কম দামে কাজ করে দিতে পারে সেটার উপর ভিত্তি করে কি মূল্য নির্ধারণ করা হয়, সেটাকে বলা হয় দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ। বোঝা গেছে স্যার? জি ভাইয়া। এবার চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ। ভাইয়া, জি বলেন। ভাইয়া একটু আমাকে চলমানটা বুঝতে পারবেন? আমার নেট ছিল না তো তাই শুনতে পাইনি। চলমান হচ্ছে আপনার প্রতিযোগীর পণ্যটা বাজারে যে হারে বিক্রি হচ্ছে আপনারটা সেম হারে বিক্রি হয়। যেমন এইচ স্কয়ারের 10 টাকা পাতা, বেক্সিমকো নাপা 10 টাকা পাতা, তারপর হচ্ছে অপসোনিনের রেনোভা 10 টাকা পাতা, অর্থাৎ সেম ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে প্রতিযোগিতার। এটাকে বলা হচ্ছে চলমান হারে মূল্য নির্ধারণ। মানে ভাইয়া প্রতিযোগীদের সাথে মানে তাল মিলিয়ে, এই তো? হ্যাঁ, প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে। নিচেরটা একটু বলে দিবেন ভাই, যে দরপত্র ভিত্তিক, আমার অনেক প্রবলেম ছিল। হ্যাঁ, দরপত্র ভিত্তিকটা হচ্ছে আমরা টেন্ডার, দেখবেন বিভিন্ন সময় পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়া হয় টেন্ডার আহ্বান বা টেন্ডার বিজ্ঞপ্তি, অর্থাৎ বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে দরপত্র দেওয়া লাগে, কে কম দামে সবচেয়ে কম দামে কাজটা করে দিবে তাকেই কাজটা দেওয়া হবে। এখানে সবচেয়ে বেশি প্রতিযোগিতা চলে, কে সবচেয়ে কম দামে কোনো কাজ করে দিবে। যেমন নিলাম আছে না, ওইটা কি উল্টাটা? না, নিলাম হচ্ছে অন্যটা। নিলাম হচ্ছে বিড, নিলামেরটা আমরা পরে পড়বো। আর দরপত্র হচ্ছে রাস্তা, যেমন পদ্মা সেতু নির্মাণের আগে অনেকগুলো প্রতিষ্ঠান দরপত্র আহ্বান করেছে, সর্বশেষ চাইনা কোম্পানিটা কাজ পেয়েছে। কেন? তারা কি সবচেয়ে কম দামে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটা কি বলা হয় দরপত্র। একজন প্রশ্ন করতে চাচ্ছিলেন, বলেন। এবার আসুন চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ। চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণটা হচ্ছে মূল্য নির্ধারণের ওই পদ্ধতি যে পদ্ধতিতে পণ্যের চাহিদার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়। যেমন বর্ষাকালে ছাতার সংখ্যাটা বেশি, ছাতা আপনার কিনতেই হবে, তাহলে ওই সময় ছাতার দাম বেশি হলে আপনি ছাতা কিনবেন, তাহলে এটা হচ্ছে কি চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ। অথবা শীতকালে আপনি শীত বস্ত্র কিনবেন, তখন শীত বস্ত্রের দাম বেশি থাকবে, এটাকে বলা হচ্ছে চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ, চাহিদার উপর ভিত্তি করে। আবার শীতকাল চলে যাবে, গরম চলে আসবে, তখন শীত বস্ত্রের দাম অনেক কমে যাবে, এটাকে বলা হচ্ছে চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ, চাহিদার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা। তারপর আসুন মূল্য নির্ধারণের অন্যান্য পদ্ধতি, যেগুলো হচ্ছে নিয়ন্ত্রণাধীন পদ্ধতি। নিয়ন্ত্রণাধীন পদ্ধতি হচ্ছে প্রতিষ্ঠান একটা নিয়ন্ত্রণাধীন মূল্য নির্ধারণ করে, অর্থাৎ বাটা কোম্পানি যেমন নিয়ন্ত্রণাধীন মূল্য নির্ধারণ করে, প্রতি বছর তারা 10% মূল্য বৃদ্ধি করবে, তার বেশি কখনো মূল্য বৃদ্ধি করবে না। সেটা কি নিয়ন্ত্রণাধীন মূল্য নির্ধারণ, অর্থাৎ কোম্পানি সেটা নিয়ন্ত্রণ করে রেখেছে, 10% মূল্য বৃদ্ধি করবে, সেটা কোম্পানি করে দিবে, এর বাইরে কেউ মূল্য নির্ধারণ করতে পারবে না, এটাকে বলা হয় নিয়ন্ত্রণাধীন মূল্য নির্ধারণ। তারপর আলোচনার মাধ্যমে মূল্য নির্ধারণ, যেটা আমরা দরদাম করি, দোকানদার 200 টাকা বলছে, আমরা 150 টাকা বলছি, তারপরে কি একটা জায়গায় গিয়ে আলোচনা করে একটা জায়গায় গিয়ে আমরা স্থির হই, ওইটাকে বলা হয় আলোচনার মাধ্যমে মূল্য নির্ধারণ। বোঝা গেছে স্যার?
বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আসুন। ভাইয়া জি ভাইয়া এই ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ আর চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণের ভিতরে ভাই একটু কেমন যেন একটু মানে কনফিউশন হইতেছে। ভ্যালু ভিত্তিক হচ্ছে আপনার পণ্যের ব্যবহারের উপর, অর্থাৎ আপনি পণ্যটা কতদিন ব্যবহার করতে পারবেন, আপনার ভ্যালুর উপর ভিত্তি করে যখন মূল্যটা নির্ধারণ করে সেটা ভ্যালু ভিত্তিক। অর্থাৎ বাটা একটা জুতা যদি 1000 টাকা দিয়ে আপনি ক্রয় করেন, তার মানে কি আপনি 1 বছর ব্যবহার করার জন্য কিনবেন। যদি 1 বছর ব্যবহার করতে পারেন ওই রকম মনে হয় কোম্পানির কাছে, তাহলেই কোম্পানি 1000 টাকা মূল্য নির্ধারণ করবে। অর্থাৎ ভোক্তার ভ্যালুটাকে বেশি প্রায়োরিটি দিলে তাকে বলা হয় ভ্যালু বেসড প্রাইসিং। বোঝা গেছে? জি আর চাহিদা ভাইয়া ভিত্তিক ওকে। হচ্ছে পণ্যের চাহিদার উপর ভিত্তি করে। অর্থাৎ শীতকালে শীত বস্ত্রের দাম বেশি হয় কেন? আপনি শীত বস্ত্র কিনবেন, তখন প্রচুর চাহিদা থাকবে, এই কারণে দামটা বেশি হয়। আবার গরমের দিন দেখবেন এটার দাম অর্ধেকে নেমে আসছে, ওইটাকে বলা হচ্ছে চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ। বুঝা গেছে স্যার? জি ভাই ওকে, থ্যাংক ইউ। এবার আসেন মূল্য সমন্বয় কৌশল, প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিস। মূল্য সমন্বয় কৌশল, মূল্য সমন্বয় কৌশলটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মূল্য সমন্বয়ের কয়টা কৌশল আছে দেখেন? 6টা কৌশল আছে। মূল্য সমন্বয় বা মূল্য নির্ধারণে আরো 6টা কৌশল আছে। এক, বার্তা মূল্য ও সুবিধা। বার্তা মূল্য ও সুবিধা। বার্তা মূল্য ও সুবিধাতে কি বলছে দেখেন? বার্তা মূল্য হচ্ছে, বার্তা মানে কি? দ্রুত টাকা আদায় করার জন্য, দ্রুত অর্থ পরিশোধের জন্য, ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে পরিমাণ ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হয় তাকে কি বলা হয়? বার্তা মূল্য ও সুবিধা। অর্থাৎ আপনার অনেকগুলো টাকা বাকি পড়ে আছে, সেটা আদায় করার জন্য আপনি ক্রেতাকে যে সুযোগটা দিবেন, ছাড় দিবেন, সেটাকে বলা হয় বার্তা। বার্তা অনেক ধরনের হয়। একটা হচ্ছে বার্তা মূল্য নির্ধারণ, আরেকটা হচ্ছে ছাড়। একটা হচ্ছে বার্তা মূল্য নির্ধারণ, আরেকটা হচ্ছে ছাড় বা অ্যালাউন্স। বার্তা হচ্ছে ডিসকাউন্ট আর ছাড় হচ্ছে অ্যালাউন্স। বার্তা দেখেন, বার্তা হচ্ছে তালিকা মূল্যের চেয়ে কিছু অংশ কম রাখাকে বলা হয় বার্তা মূল্য নির্ধারণ। বার্তা হচ্ছে আবার 3 প্রকার, একটা হচ্ছে নগদ বার্তা, একটা হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে কার্যভিত্তিক বার্তা, একটা হচ্ছে পরিমাণ বার্তা, আর একটা মৌসুমী বার্তা। নগদ বার্তা কি? দেন নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করলে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় নগদ বার্তা। অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং করে আসছি 2, 10 and 30। অর্থাৎ আপনাকে বলা হবে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাবেন, আর 30 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে আপনাকে। তার মানে কি? এটাকে বলা হয় নগদ বার্তা। অর্থাৎ আপনি 10 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করে তাকে নগদে 2% ছাড় দিয়ে দিবেন। কেউ হচ্ছে 10,000 টাকার পণ্য ক্রয় করছে, সে যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে তাকে কত টাকা ছাড় দেওয়া হবে? 200 টাকা ছাড় দেওয়া হবে। সেটাকে বলা হয় নগদ বার্তা। 2, 10 and 30, 2, 5 and 30 এরকম হবে। কার্যভিত্তিক বার্তা, এই বার্তাটা লিখে রাখুন, এই বার্তাটা ভোক্তারা পায় না, এই বার্তাটি ভোক্তাগণ পায় না। এটা কি? মধ্যস্থ ব্যবসায়ীদেরকে যে পরিমাণ ছাড়টা দেওয়া হয় সেটাকে বলা হয় কার্যভিত্তিক বার্তা। মধ্যস্থ ব্যবসায়ীদের ক্ষেত্রে যে পরিমাণ ছাড়টা দেওয়া হয় সেটাকে বলা হয় কার্যভিত্তিক বার্তা, এটা ভোক্তাগণ পায় না। বুঝা গেছে স্যার? জি ভাইয়া। কি শুনিনি, একটু জোরে কথা বলুন, আমি আপনার কথা বুঝতে পারছি না, বাকি সবার কথাই বুঝতে পারছি। বলছি যে এটা কি খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের উপর যে বার্তাটা? হ্যাঁ, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরাই পাবে, এটা কখনো ভোক্তাগণ পাবে না। মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে, খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, তারাই পাবে, অন্য কেউ পাবে না। এটা হচ্ছে কার্যভিত্তিক বার্তা। পরিমাণ বার্তা দেখেন, পরিমাণ বার্তা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করলে ক্রেতাদেরকে যে ছাড় দেওয়া হয় তাকে বলা হয় পরিমাণ বার্তা। একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করলে ক্রেতাদেরকে যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে বলা হয় পরিমাণ বার্তা। যেমন দেখবেন ঈদের সময় বসুন্ধরা সিটিতে অনেক শপিং সেন্টার গুলো বলে দেয় বা অনেক কোম্পানিগুলো বলে দেয় 5,000 টাকার পণ্য ক্রয় করলে 5% ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ আপনি যদি 5,000 টাকার পণ্য ক্রয় করেন তাহলে কি আপনি 5% ডিসকাউন্ট পাবেন। এটাই হচ্ছে পরিমাণ বার্তা। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করলে আপনাকে যে ছাড়টা দেওয়া হবে তাকে বলা হয় পরিমাণ বার্তা। অর্থাৎ আপনি 5,000 টাকা না, 4,999 টাকার পণ্য ক্রয় করলে কি আপনি এই ছাড়টা পাবেন না, কিন্তু 5,000 টাকার পণ্য ক্রয় করলেই পরিমাণ বার্তা পাবেন, এটাকে বলা হয় পরিমাণ বার্তা। এখন দেখবেন ফুড পান্ডায় 130 টাকা বা তার উপরেও খাবার অর্ডার করলে 45 টাকা ডিসকাউন্ট পাবেন, 129 টাকা পর্যন্ত অর্ডার করলেও কোনো ডিসকাউন্ট পাবেন না। এটাই বলা হচ্ছে পরিমাণ বার্তা। বুঝতে পারছেন? জি ভাইয়া।
বোঝা গেছে স্যার? আচ্ছা, জি এবার আছেন ছাড় অথবা অ্যালাউন্স, অর্থাৎ আপনার তালিকা মূল্য থেকে যে পরিমাণ টাকাটা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় ছাড় অথবা অ্যালাউন্স। অর্থাৎ পণ্যের তালিকা মূল্য থেকে যে টাকাটা বাদ দেওয়া হয় তাকে বলা হয় ছাড় বা অ্যালাউন্স। যেমন দেখবেন অনেক সময় লাক্স সাবান বা কেয়ার সাবানের ক্ষেত্রে 5 টাকা মূল্য ছাড়, অর্থাৎ সাবানের দামটি হচ্ছে 40 টাকা, 5 টাকা মূল্য ছাড় দিয়ে সেটা করে দিবে 35 টাকা। এটাকে বলা হয়েছে ছাড় বা অ্যালাউন্স। বুঝা গেছে? ভাইয়া বুঝছি তো ভাইয়া। ভাইয়া জি হ্যালো ভাই, ভাইয়া, বলতেছি যে ভাইয়া হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। বাট্টার স্যার কি সেম নাকি কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। ছাড়টা কিরকম হচ্ছে ভাইয়া? ডিরেক্ট উল্লেখ থাকবে, 10 টাকা 20 টাকা ছাড় এরকম উল্লেখ থাকবে। বারটাতে উল্লেখ থাকবে না, বিভিন্ন শর্ত দেওয়া থাকবে। বুঝা গেছে? জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। এবার আসেন বিভাজিত মূল্য নির্ধারণ, অর্থাৎ সেগমেন্টেড প্রাইস। ক্রেতা, পণ্যের প্রকৃতি, বিক্রয়ের স্থান, সময় ইত্যাদি পার্থক্যের কারণে যখন ভাইয়া বিভিন্ন মূল্যের পার্থক্য ঘটে তাকে বলা হয়। ভাই মৌসুমী বাট্টাটা কি বলেন। বললেন ভাইয়া? মৌসুমী বাট্টাটা আমি বলছিলাম হচ্ছে মৌসুমী বাট্টা। ও, মৌসুমী বাট্টা পড়া হয় নাই, তাহলে এটা বাদ পড়ে গেছে। মৌসুমী বাট্টা হচ্ছে সিজনের সময় পণ্যের উপর কোনো ছাড় দেওয়া হবে না, সিজন চলে গেলে পণ্যের উপর বিশাল একটা ছাড় দেওয়া হবে বা পণ্যের মূল্যটা হ্রাস করা হবে, সেটা হচ্ছে মৌসুমী বাট্টা। শীতকালে শীতের পোশাকে কোনো ছাড় দেওয়া হবে না, শীতকাল চলে গেলে শীতের পোশাকে 50% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে মৌসুমী বাট্টা। বৃষ্টির দিন কখনো ছাতার উপর কোনো মূল্য ছাড় থাকবে না, কিন্তু শীতকাল আসলে ছাতার উপর 20% ডিসকাউন্ট দিয়ে দিবেন, সেটা হচ্ছে মৌসুমী বাট্টা। অর্থাৎ পণ্যের মানে মৌসুমে কোনো মৌসুমের ছাড় পরে দিবেন যেটা না। দেওয়া হয়। হ্যাঁ, ওইটাকে বলে মৌসুমী বাট্টা। যখন পণ্যটা কেউ কিনে না, দোকান খালি করা হচ্ছে মূল কথা। এবার আসুন বিভাজিত মূল্য নির্ধারণ, অর্থাৎ সেগমেন্টাল প্রাইসিং, অর্থাৎ পণ্যের স্থান, সময় বা পণ্যের প্রকৃতির পার্থক্যের কারণে যখন মূল্য নির্ধারণ করা হয়, বিভিন্ন রকম মূল্য নির্ধারণ করে, সেটা হচ্ছে বিভাজিত মূল্য নির্ধারণ। এটা আমরা 4 ভাগে ভাগ করছি। এটাকে আমরা 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ক্রেতা ভিত্তিক মূল্য নির্ধারণ, অর্থাৎ ক্রেতাদের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা। এটা হচ্ছে ক্রেতা ভিত্তিক মূল্য নির্ধারণ, হচ্ছে ক্রেতাদের উপর ভিত্তি করে যখন মূল্যটা নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে ক্রেতা ভিত্তিক মূল্য নির্ধারণ। আপনারা দেখবেন বাসে ওঠার সময়, এখনো সেই সিস্টেমটা নাই, ভাড়া স্টুডেন্টদের কত হাফ ভাড়া, কেন অর্ধেক ভাড়া, আবার নর্মাল মানুষদের জন্য ফুল ভাড়া। তাহলে সেটা কি ক্রেতা ভিত্তিক মূল্য নির্ধারণ। অথবা সিনেমা হলে দেখবেন, বলাকা সিনেমা হল যেটা আছে, ওখানে দেখবেন সকালে যারা স্টুডেন্টরা মুভি দেখতে যাবে তাদের জন্য টিকিট হচ্ছে 100 টাকা, অন্যদের জন্য 200 টাকা। তাহলে সেটা কি ক্রেতা ভিত্তিক মূল্য নির্ধারণ, অর্থাৎ ছাত্র বলে অর্ধেকটা মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। বুঝা গেছে স্যার? ভাই একটা কোশ্চেন। জি, কোশ্চেনটা কি? হ্যাঁ, একটা এমসিকিউ অপশনে বারটা এবং অ্যালাউন্স দুইটাই থাকলে কোনটা বিবেচ্য হবে? আপনার যেটা আপনার কথার সাথে মিলে। বারটা বলবে হচ্ছে শর্ত থাকবে বিভিন্ন, যেমন বলবে 5,000 টাকার পণ্য ক্রয় করলে তো 10% ডিসকাউন্ট, তাহলে সেটা হচ্ছে বারটা। হাসান, আপনি ক্যামেরা অফ করুন। আর অ্যালাউন্স এর ক্ষেত্রে কোনো শর্ত থাকবে না, 5 টাকা ছাড়, তাহলে এটা হচ্ছে ওকে ওকে অ্যালাউন্স। ভাই, বুঝতে বুঝা পারছি গেছে? জি ভাই, এবার হাসান, বুঝছি। আপনি ক্যামেরা অফ করুন। ভাইয়া সরি তারপরে ভাইয়া, আসুন। একটা কাজ করতে লাগে গেছে, সরি ভাইয়া। আচ্ছা, সেকেন্ড। তারপর হচ্ছে পণ্যের আকৃতি ভিত্তিক মূল্য নির্ধারণ। দেখেন পণ্যের আকৃতির কারণে মূল্যটা কি পরিবর্তন হয়। 20 ইঞ্চি টিভি আর 40 ইঞ্চি টিভির দাম কি এক হবে? 24 ইঞ্চি এলইডি টিভির দাম হচ্ছে 16,000 টাকা, আর 40 ইঞ্চি এলইডি টিভির দাম হচ্ছে 30,000 টাকা। তার মানে কি পণ্যের আকৃতির উপর ভিত্তি করে কি পণ্যের মূল্যটা চেঞ্জ হচ্ছে। ওইটাকে বলা হয় পণ্যের আকৃতি ভিত্তিক মূল্য নির্ধারণ। বুঝা গেছে? জি এবার ভাইয়া। আসুন জি ভাইয়া। সময় ভিত্তিক মূল্য নির্ধারণ। এক এক সময়ের জন্য এক এক রকম মূল্য নির্ধারণ। যেমন দেখেন, যেটা বললাম বলাকা সিনেমা হলের কথাই যাই, এটা যেহেতু আমার পরিচিত আশপাশে আছে। বলাকা সিনেমা হলে গিয়ে দেখবেন আপনার এক একটা স্থান ডিসি আছে, নর্মাল টিকিট আছে। নর্মাল টিকিটের মূল্য কত? 200 টাকা। ডিসিটার মূল্য হচ্ছে 300 টাকা। তাহলে কি একটা স্থানের জন্য মূল্যটা চেঞ্জ হয়ে গেছে। অথবা ট্রেনের ক্ষেত্রে দেখবেন সুবনের মূল্য একরকম, সুবন চেয়ারের মূল্য একরকম, এসি কেবিনের মূল্য আরেক রকম। তার মানে কি পণ্য একই, আপনি ট্রেনেই যাবেন, কিন্তু এক একটা সিটের কি এক একটা মূল্য এক একটা স্থানের জন্য। বুঝতে পারছেন? বোঝা গেছে?
না ভাইয়া, ভাইয়া আরেকটু কষ্ট করে যদি বলেন ভাইয়া স্থান। আচ্ছা, আবার বুঝাচ্ছি। ট্রেন, একই ট্রেন, কিন্তু এক একটা টিকেটের মূল্য এক এক রকম, কারণ এক একটা টিকিট এক একটা স্থান নির্দেশ করে। আপনি সুবন টিকিট কাটেন, তাই সুবনের মূল্য হবে কি কম, ধরেন 100 টাকা। আবার যদি সুবন চেয়ারে যেতে চান, ওইটা 120 টাকা। আবার এসি কেবিনে যেতে গেলে 300 টাকা। ট্রেনেই যাচ্ছেন, কিন্তু 3টা জায়গার আসনের ক্ষেত্রে 3 ধরনের মূল্য পে করা লাগবে। এটাকে বলা হচ্ছে স্থান ভিত্তিক মূল্য নির্ধারণ। অথবা এক একটা পণ্য এক এক জায়গায় এক এক দাম। যেমন শক্তি প্লাস পুষ্টি, একটা নাম শুনছেন, শক্তি প্লাস একটা খাবার, গ্রামীণ ব্যাংকের। ওইটা জি ঢাকার ভাইয়া। ভিতরে ওইটার মূল্য হচ্ছে 25 টাকা। ঢাকার ভিতরে আপনি স্বপ্ন, আগোরা যেখানে কিনতে যাবেন, এটার মূল্য হচ্ছে 25 টাকা। কিন্তু আপনি যখন মফস্বলে এটা কিনতে যাবেন, এটার দাম হচ্ছে মাত্র 12 টাকা। এটা কি এক একটা স্থানের জন্য মূল্যটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে স্থান ভিত্তিক মূল্য নির্ধারণ। বোঝা গেছে? জি ভাইয়া। এবার আসুন সময় ভিত্তিক মূল্য নির্ধারণ। এক একটা সময়ের জন্য এক এক রকমের মূল্য হবে পণ্যের। মোবাইল কল রেট, এখন অবশ্যই এটা কমে গেছে। আগে আমি যখন 2015-16 দিকে প্রথম ফোন ইউজ করি, তখন কি বলতো, রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত 25 পয়সা মিনিট যে কোনো বাংলা লিঙ্ক নাম্বারে। তারপর সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত 60 পয়সা মিনিট। তার মানে কি, রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত কি 25 পয়সা ছিল। এই যে একটা সময়ের জন্য সেটা নিয়ে আসছে মূল্যটা। তারপর ডিজুস বাংলাদেশ সর্বপ্রথম কি করছে, রাত 12টার পরে 10 মিনিট, প্রথম 10 মিনিট কথা বলার পরে পরবর্তী 1 ঘন্টা কোনো চার্জ কাটবে না। এই তখন থেকে এই রাতের নিশি রাতের প্রেম গুলা শুরু হয়েছে এই ডিজুস দিয়ে। অবশ্যই এখন এটা কমে গেছে, এখন কমে না, এখন মেসেঞ্জারে চলে নাকি হোয়াটসঅ্যাপে চলে। ভাই তো আমরা এটা পাইনি এগুলো ভাই, আমরা কি অনেক কিছু মিস করলাম? কি পান নাই আপনারা? হ্যাঁ, আপনারা মিস করছেন হয়তো। তখন কি হতো, মানুষ অপেক্ষা করে বসে থাকতো রাত কখন 12টা বাজবে, তার প্রেয়সীকে সে ফোনটা দিবে। তখন কি 25 পয়সা মিনিট কাটবে, 1 টাকা দিয়ে আপনি 4 মিনিট কথা বলতে পারবেন। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে সময় ভিত্তিক মূল্য নির্ধারণ। অর্থাৎ রাত 12টা থেকে 8টা পর্যন্ত এক ধরনের চার্জ, 8টা থেকে আবার রাত 12টা পর্যন্ত আরেক ধরনের চার্জ। এবং এই যে একই, আপনি বলাকা সিনেমা হলে একই কাজ ঘটে। সকালবেলা আপনি 10টার শোতে যদি মুভি দেখতে যান, তাহলে আপনার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। সেম টিকিটে মুভি দেখতে যাবেন 10টার পরে 12টা 1টার শোতে, তখন হচ্ছে আপনার 200 টাকা পে করা লাগবে। তার মানে কি, এটা হচ্ছে এক একটা সময়ের জন্য যখন এক একটা মূল্য নির্ধারণ করে দিবেন, সেটাকে বলা হয় সময় ভিত্তিক মূল্য নির্ধারণ। বুঝতে পারছেন স্যার? জি ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। অথবা আলুর কথা চিন্তা করেন, এখন আলুর দাম হচ্ছে 60 টাকা 50 টাকা। এই আলুটাই 1 মাস পরে দাম কমে যাবে, 20 টাকায় নেমে আসবে, 15 টাকায় নেমে আসবে, যখন আলুর সিজনটা শুরু হবে। তার মানে এটাও সময় ভিত্তিক মূল্য। সিজনে কি দামটা কম থাকে, সিজন শেষ হয়ে গেলে দামটা বেড়ে যায়। এবার আসেন 3 নাম্বার যেটা আছে, মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ। মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ অর্থাৎ যেটা, যে মূল্যটা মানুষকে সাইকোলজিক্যালি প্রেসার করে, অর্থাৎ মানসিক ভাবে যে মূল্যটা মানুষকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে, সেটাকে বলা হয় মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ। ভাবমূর্তি মূল্য নির্ধারণ, অর্থাৎ আপনার ভাব নেওয়ার জন্য, মানুষের কাছে আপনার একটা ওয়েট জানানোর জন্য আপনি দাম দিয়ে আইফোন কিনবেন, দাম দিয়ে সোনি টিভি কিনবেন। অর্থাৎ ক্যাটাগরি একই হতে পারে, আপনি একটু বেশি দাম দিয়ে এটা কিনবেন কেন, আপনার ভাবটা ফুটিয়ে তোলার জন্য। এটা কি বলা হচ্ছে ভাবমূর্তি মূল্য নির্ধারণ। তারপর হচ্ছে প্রত্যক্ষণকৃত মূল্য নির্ধারণ। প্রত্যক্ষণকৃত মূল্য নির্ধারণ বা পারসেপশন মূল্য নির্ধারণ, অর্থাৎ আপনি আগে থেকে পারসেপশন কি, আপনার পণ্যের দাম কম মানে পণ্যটা খারাপ হবে, পারফিউমের দাম কম মানে পারফিউমটি খারাপ হবে, গাড়ির দাম কম মানে গাড়িটি খারাপ হবে। তার মানে কি, আপনি আগে থেকে ধারণা করে নিলেন দামি পারফিউম মানে কি এটা ভালো হবে। এই যে আপনার আগে থেকে যে একটা চিন্তা ভাবনা, এটাকে বলা হচ্ছে পারসেপশন বা প্রত্যক্ষণকৃত মূল্য নির্ধারণ। বুঝা গেছে স্যার? হ্যাঁ, ভাবমূর্তি কি ব্র্যান্ডের পণ্য কিনবে এরকম? হ্যাঁ, ব্র্যান্ডের পণ্য কিন্তু অনেক দাম দিয়ে কিনবে। আপনি বাইরে থেকে একটা পণ্য 20 টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু আপনি এটা ব্র্যান্ডে কিনে 200 টাকা দিয়ে, আপনার মানুষকে বোঝানোর জন্য। বুঝা গেছে? ভাইয়া প্রত্যক্ষ মূল্যটা বুঝি নাই। প্রত্যক্ষ মূল্যটা হচ্ছে আপনার আগে থেকে ধারণা থাকবে যে কোনো মূল্য সম্পর্কে, আপনার আগে থেকে ধারণা যে এই দোকানের পণ্যের দাম কম, হয়তো বা এই দোকানের পণ্যগুলো খারাপ হবে। তার মানে কি, আপনার আগে থেকে একটা ধারণা তৈরি হয়ে গেছে আপনার মনের মধ্যে, এই দোকানের দাম কম মানে এই দোকানের পণ্যগুলো খারাপ হবে, বা ওই দোকানের পণ্যগুলো অনেক দামি, ওই দোকানের পণ্যগুলো ভালো হবে। ওইটা কি বলা হচ্ছে প্রত্যক্ষণকৃত মূল্য নির্ধারণ। বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। রেফারেন্স মূল্য বা রেফারেন্স প্রাইসিং, অর্থাৎ আপনি পণ্যকে রেফারেন্স করবেন, রেফারেন্স দিয়ে পণ্য বিক্রি করা। অর্থাৎ পাশাপাশি 2টা পণ্য রাখবে, বলবে দেখেন ভাই, সেম প্রোডাক্ট দেখতে আরো সুন্দর, এটার দাম 200 টাকা, ওই প্রোডাক্টের দাম 400 টাকা। কেন? এটার কোয়ালিটির জন্য। তার মানে কি আপনাকে রেফারেন্স করে দিচ্ছে 2টা পণ্য, 2টা কোম্পানির পণ্য।
আপনার সামনে একটা এবিসি কোম্পানির পণ্য রাখবে আর একটা এক্স ওয়াই জেড কোম্পানির পণ্য রাখবে। এক্স মানে খারাপ, আপনাকে বলবে দেখেন এক্স কোম্পানির পণ্য এটার দাম 200 টাকা, আর এবিসি কোম্পানির পণ্য এটার দাম 400 টাকা। প্রোডাক্ট সেম, কেন? জাস্ট দুইটার মধ্যে কোয়ালিটি পার্থক্য। তার মানে কি আপনাকে রেফারেন্স করে দিয়েছে আপনি কোনটা কিনবেন। আমি গতকালকের আগের দিন মাস্ক কিনতে গেলাম মোহাম্মদপুর একটা এই যে ফার্মেসিতে, দুইটাই কেয়ারের মাস্ক, বলতেছে দেখেন ভাই দুইটাই কেয়ারের মাস্ক, একটা হচ্ছে 120 টাকা বক্স, একটা 270 টাকা বক্স, আপনি কোনটা নেবেন? একটা কোয়ালিটি এরকম আর একটা কোয়ালিটি এরকম। তার মানে কি এই যে আমার সামনে কি দুইটা রেফারেন্স করে দেওয়া হচ্ছে পণ্য কোনটা ভালো হবে না খারাপ হবে, ওইটাকে বলা হচ্ছে রেফারেন্স মূল্য বা রেফারেন্স প্রাইসিং। বুঝতে পারছেন স্যার? বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার অসম মূল্য। অসম মূল্য, অসম মূল্যটা হচ্ছে যে সকল মূল্যের ক্ষেত্রে অসম মূল্যটা হচ্ছে আপনার পণ্যের মূল্যটা কখনো সমান থাকবে না, আপনার মানসিকভাবে একটা প্রেসার করবে অসম মূল্য দিয়ে। 99.95 আপনাকে বুঝাচ্ছে পণ্যের মূল্যটা 100 টাকা থেকে কম, আপনি কি 99.95 টাকা পে করতে পারবেন? পারবেন না, আপনার 100 টাকাই পে করা লাগবে। কিন্তু আপনাকে বুঝাচ্ছে পণ্যের মূল্যটা 100 টাকার চেয়ে কম, কিন্তু আপনার পে করা লাগবে 100 টাকাই। এটাকে বলা হচ্ছে অসম মূল্য। এই প্রশ্নটি 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। 99.95 কোন ধরনের মূল্য নির্ধারণ? অথবা দেখেন মোবাইলের দামগুলো এইভাবে লিখে থাকে 9,999 টাকা, 14,999 টাকা। তার মানে কি আপনাকে বুঝাচ্ছে পণ্যটা 10,000 টাকা থেকে কম, আপনি কি 10,000 টাকার কি 1 টাকা কম দিতে পারবেন? 9,999 টাকা দিতে পারবেন? আপনার 10,000 টাকাই পে করবেন। এটাকেই বলা হচ্ছে মনস্তাত্ত্বিক মূল্যায়ন, মানে আপনাকে মানসিক ভাবে বুঝাবে পণ্যের মূল্যটা 10,000 টাকার থেকে কম, কিন্তু আপনি কি 10,000 টাকাই পে করবেন। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ নরমালি তো 99ই বেশি থাকে ভাই, 910 দেখি নেই। হ্যাঁ 99ই বেশি থাকবে। এবার আসেন প্রসারমূলক মূল্য নির্ধারণ। এটার পাশে লিখে রাখুন স্বল্পকালে বা স্বল্প মেয়াদী বিক্রয় বৃদ্ধির জন্য করা হয়। স্বল্প মেয়াদে বিক্রয় বৃদ্ধির জন্য করা হয় প্রসারমূলক মূল্য নির্ধারণ। স্বল্প মেয়াদে বিক্রির জন্য করা হয়। লিখছেন? লিখা আছে। আবার এটার পাশে লিখে রাখুন সর্বোচ্চ 7 দিন মেয়াদ হয়। এর মেয়াদ কয়দিন হয়? সর্বোচ্চ 7 দিন, ক্ষেত্র বিশেষে 10 দিন হয়। সর্বোচ্চ মেয়াদকাল কতদিন প্রসারমূলক মূল্য নির্ধারণের? 7 দিন। 7 দিন। ক্ষেত্র বিশেষে 10 দিন। প্রসারমূলক মূল্য নির্ধারণটা হচ্ছে স্বল্পকালীন মূল্য বিক্রয় বৃদ্ধি প্রয়াস। সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 7 দিন, ক্ষেত্র বিশেষে হবে 10 দিন। এটাকে আমরা আবার 6 ভাগে ভাগ করছি। 1 নাম্বার লোকসান নেতা মূল্য। প্রতিষ্ঠানে ক্রেতাদের ভিড় বাড়ানোর জন্য, অর্থাৎ পণ্য বেশি বিক্রির জন্য হঠাৎ করে পণ্যের মূল্যে ছাড় দিয়ে দিবেন, এটাকে বলা হয় লোকসান নেতা মূল্য। হঠাৎ করে যখন আপনি পণ্যের মূল্যে ছাড় দিয়ে দিবেন, ক্রেতারা কি হুমড়ি খেয়ে পড়বে পণ্য কেনার জন্য। গত কিছুদিন আগে বাটাতে দেখলাম 50% ডিসকাউন্ট চলছে ফার্মগেট, মানুষের জন্য ঢোকা যাচ্ছে না। কিসের করোনা আর কিসের কি, করোনা ওদের কাছ থেকে দূরে সরে গেছে এই ডিসকাউন্টের কারণে। তাহলে এটা কি হচ্ছে? লোকসান নেতা মূল্য, ক্রেতাদের ভিড় বাড়ানোর জন্য। বুঝা গেছে স্যার? ভাইয়া জি ভাইয়া, এখানে লিডার বা নেতা এই শব্দটা আসলো কেন? এটা হচ্ছে লিডার বা নেতা হচ্ছে এটা বোঝানোর জন্য অগ্রগামী। নেতা মানে কি? অগ্রগামী, অর্থাৎ মানুষকে পরিচালিত করে বা বহুল একটা ব্যবহৃত শব্দ হচ্ছে নেতা। এখানে আমরা লোকসান নেতা মূল্যটা ইউজ করা হয়েছে অগ্রগামিতা বোঝানোর জন্য, ক্রেতাদের আগমনটাকে বোঝানোর জন্য। হ্যাঁ অনেক সময় তো দোকানে অনেক নামি দামি লোক আসে ভাই, এই ক্ষেত্রে বুঝাইছে না? না না, নামি দামি ক্রেতা এই ক্ষেত্রে বোঝানো হয়নি, এটা অগ্রগামিতা অর্থে বোঝানো হয়েছে। 2 নম্বর আসেন বিশেষ ঘটনা ভিত্তিক মূল্য নির্ধারণ, অর্থাৎ বিশেষ ঘটনা, কোন একটা ইভেন্টকে কেন্দ্র করে যখন মূল্যটা নির্ধারণ করবেন। যেমন দেখা যাক ঈদের আগে, কুরবানি ঈদের আগে অলওয়েজ ফ্রিজের উপর একটা মূল্য ছাড় দেওয়া হয়। দেখবেন কুরবানি ঈদের আগে কি ফ্রিজের উপর মূল্য ছাড় 10% ঈদ উপলক্ষে। তার মানে এটা হচ্ছে বিশেষ ঘটনা উপলক্ষে মূল্য ছাড়। অথবা আপনাকে বললো বিশ্বকাপ উপলক্ষে টিভিতে 10% ডিসকাউন্ট, তাহলে কি বিশ্বকাপ উপলক্ষে টিভিতে মূল্য ছাড় দেওয়া হয়েছে। এটাকে বলা হয় বিশেষ ঘটনা ভিত্তিক মূল্য নির্ধারণ। বুঝতে পারছেন স্যার? জি ভাইয়া। জি ভাইয়া। নিশ্চয়তা দান ও সেবা কম সুদে অর্থায়ন। আপনি ব্যাংক থেকে সুদ নিতে গেলে 12% সুদ দেওয়া লাগবে, 18% সুদ দেওয়া লাগবে, কিন্তু আপনাকে ওয়ালটন কোম্পানি বলে দিচ্ছে তাদের কাছ থেকে যদি পণ্য কিনেন 6% সুদেই পণ্য কিনতে পারবেন। অর্থাৎ আপনি 3 মাস মেয়াদী কিস্তিতে পণ্য কিনবেন, আপনার কাছ থেকে 6% সুদ নিবে। এটাকে বলা হচ্ছে কম সুদে
অর্থায়ন, অর্থাৎ আপনাকে কিস্তিতে পণ্য ক্রয়ের সুযোগ দিবে, কিন্তু আপনার 6% বেশি টাকা দেওয়া লাগবে। এটাকে বলা হচ্ছে কম সুদের অর্থায়ন। বুঝা গেছে স্যার? জি জি ভাইয়া। ভাইয়া। তারপর আসুন নিশ্চয়তা দান ও সেবা চুক্তি। আপনি বলে দিল একটা পণ্য কিনবেন, এই পণ্যের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আপনি একটা বাল্ব কিনবেন, 100 টাকা দিয়ে একটা বাল্ব কিনবেন, 300 টাকার এনার্জি বাল্ব আপনি 100 টাকা দিয়ে কিনবেন, কিন্তু আপনাকে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিবে না। কিন্তু ওই এনার্জি বাল্বটাই যখন আপনি 1 বছরের গ্যারান্টি সহকারে কিনবেন, তখন আপনি 300 টাকা দিয়ে কিনবেন। তাহলে কি ওয়ারেন্টি গ্যারান্টি, নিশ্চয়তা দান ও সেবা চুক্তি, এটাই বলা হচ্ছে। অর্থাৎ আপনাকে বলবে ওয়ারেন্টি সহ পণ্য নিতে গেলে 300 টাকা দিয়ে নিতে হবে, আর ওয়ারেন্টি ছাড়া পণ্য নিতে গেলে 100 টাকা দিয়ে নিতে পারবেন। অর্থাৎ পণ্য নষ্ট হলে কোম্পানি কোনো দায়বদ্ধ থাকবে না। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, নগদ ছাড়, ক্যাশ রিবেটার, অর্থাৎ আপনাকে বলবে আপনি যদি পণ্যটা এই মুহূর্তে নগদে ক্রয় করেন তাহলে কি আপনাকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে। বলা হবে 5,000 টাকার পণ্য, কিন্তু আপনি যদি পুরো টাকা একসাথে দিয়ে কিনেন তাহলে আপনাকে কত 100 টাকা 1,000 টাকা ডিসকাউন্ট দেবে, 4,000 টাকায় কিনতে পারবেন। সেটাকে বলা হয় নগদ ছাড়। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। এবার আসেন নির্দিষ্ট সময় অন্তর পরিশোধের শর্ত। এই যে কিস্তিতে আপনাকে বলবে 1 বছরের মধ্যে প্রতি মাসে মাসে টাকা পরিশোধ করার সুযোগ দিবে, এটাকে বলা হয় নির্দিষ্ট সময় অন্তর পরিশোধের শর্ত। এটাকে বলা হয় কিস্তিতে পরিশোধ। বুঝতে পারছেন স্যার? জি বুঝতে ভাইয়া। পারছেন? জি ভাইয়া। এবার আসুন পরবর্তীতে যেটা আছে ভৌগোলিক মূল্য নির্ধারণ কৌশল। ভৌগোলিক মূল্য নির্ধারণ অর্থাৎ বিভিন্ন স্থানের উপর ভিত্তি করে বা স্থানের পার্থক্যের কারণে যখন আমি মূল্যটা বিভিন্ন মূল্য নির্ধারণ করব, তাকে বলা হয় ভৌগোলিক মূল্য নির্ধারণ। দেন ভৌগোলিক মূল্য নির্ধারণ হচ্ছে 5 প্রকার। এফওবি, অরিজিন প্রাইসিং, এফওবি মূল্য। এটা দেখেন এফওবি এর পূর্ণরূপটা অনেকবারই আসছে, এফওবি এর পূর্ণরূপটা লিখেন। ফ্রি অন বোর্ড এটা। ফ্রি অন বোর্ড। ভাইয়া বোর্ড দেখা যাচ্ছে না। এখন জি ভাইয়া দেখা যাচ্ছে। এফওবি হচ্ছে ফি অন বোর্ড। ফি অন বোর্ড ভাই এটা তো অ্যাকাউন্টিং এমসিকিউ তে আসতো। অ্যাকাউন্টিং এ ছিল, আমি তো অ্যাকাউন্টিং পড়াচ্ছি না, সো আমার মার্কেটিং আমার পড়াইতে হবে। পরে মার্কেটিং এর প্রশ্ন আসলে আপনি বলবেন ভাইয়া আপনি এটা পড়ান নাই, কারণ গত বছর মার্কেটিং যে 12টা প্রশ্ন আছে, এই 12টা প্রশ্নের 11টা প্রশ্ন আমার হাতে তৈরি করা মডেল টেস্ট থেকে চলে আসছে। আপনারা যে মডেল টেস্ট গুলো দিবেন এই প্রশ্নগুলো থেকে 11টা প্রশ্ন কমন পড়ছিল, একটা প্রশ্ন আমাদের কথা থেকে কমন পড়ছিল। আর গতকালকের আগের দিন একটা পরীক্ষা হয়েছে আপনার ইভালুয়েশন টেস্ট, প্রশ্নটা কেমন ছিল স্যার? ভাই আপনি করছেন ভাই? ভালো। যতগুলো প্রশ্ন আসবে সবগুলো আমার জি দ্বারাই ভাই যাবে স্ট্যান্ডার্ড ছিল, সুন্দর ছিল। যতগুলো আমাদের মডেল টেস্ট কি অনলাইনই হবে? কি মডেল টেস্ট গুলো কি অনলাইনই হবে? সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, যদি গভর্নমেন্ট পারমিশন দেয় তাহলে পাবেন, আর নয় পাবেন না। অর্থাৎ আপনার স্কলারশিপ অন বোর্ড না? হ্যাঁ BOAD। হ্যাঁ BOAD ভাইয়া ফ্রি নাকি ফ্রি? আমি বলি এটার স্পেলিংটা অনেক ক্ষেত্রে টিও লিখে, অনেক বইয়ে ডি লিখে, যেটা অপশনে থাকবে এটা অ্যানসার করবেন, ঠিক আছে? ভাইয়া আপনার নামটা কি বলবেন? একজন একজন করে কথা বলেন। ব্যাগের নাম জিজ্ঞেস করছে, বললেন না সাকিব। কার নাম জিজ্ঞেস করছে? আপনার নাম জিজ্ঞেস করছে কে জানো? আমার নাম তো আপনার প্রথমে বললাম, রুহুল আমিন তানজির। ভাইয়া আমার কোশ্চেন ছিল ভাই এখানে ফ্রি নাকি ফি? ফি ফ্রি হবে না? ফ্রি শুনছি। FW হবে। ওকে ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আপনার নাম কি? আমার নাম রুহুল আমিন তানজির, আপনার মার্কেটিং বইতে খুঁজলেই পাবেন। এবার আসুন ফি অন বোর্ড যেটা বলছি সেটা হচ্ছে ক্রেতার পণ্য ক্রয়ের পর থেকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচ ক্রেতা বহন করবে। অর্থাৎ উৎপাদন স্থল হতে ক্রেতার গন্তব্য পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচ কে বহন করবে? ক্রেতা বহন করবে, তাকেই বলা হয় ফি অন বোর্ড। অর্থাৎ আপনি গাজীপুর থেকে একটা পণ্য ক্রয় করছেন, এই পণ্যটা আপনি নারায়ণগঞ্জ নিয়ে যাবেন, নারায়ণগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত যাবতীয় খরচটা যখন আপনি বহন করবেন সেটাকে বলা হচ্ছে ফি অন বোর্ড বা FOB। অর্থাৎ ক্রেতা উৎপাদন স্থল হতে
ক্রেতার গন্তব্য পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচ যখন ক্রেতা বহন করবে সেটাকে বলা হচ্ছে ফি অন বোর্ড। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আমি একটা প্রশ্ন দিয়েছিলাম মডেল টেস্টে, 5 ফোর্সেস মডেলের উপাদান 9 কোনটি? এটা পারছিলেন? জি ভাইয়া ভাই পারছি। পারি নাই ভাইয়া। না ভাইয়া, এটা ভাই তো ওইটা দেখি নাই মনে হয় আগে। পড়ানোর কথা লেকচার এমনি 1 এ উত্তর মনে আছে ভেরিয়েবিলিটি হবে, বাট ওইটা কিভাবে হ্যাঁ, কি ভাইয়া variability। বুঝি নাই ভাইয়া। আচ্ছা, আমি সুযোগ পেলে বলে দেব। জি ভাই বলেন। ভাইয়া ওই ফব এর মাত্র গুগল সার্চ করলাম ভাই, ওইটা তো ফ্রি আসে, ফ্রি হবে না? আমরা এই ফ্রি অন পর্যন্ত বোর্ড। ফিলিপ কটলারের বই থেকে আমরা ফি পড়ছি, অর্থাৎ ফ্রি যেটাই অপশনে থাকুক আপনার অ্যান্সারটা এটাই হবে, কারণ ফিলিপ কটলারের বইতে ফি দেওয়া আছে, FEE দেওয়া আছে। ঠিক আছে? ভাই গুগলে সার্চ করলাম তো। আচ্ছা ভাইয়া শোন, যাই হোক গুগলটা অনেক সময় ভুলও দিতে পারেন, কারণ ফিলিপ ভাইয়া কটলার এমসিকিউ এর অ্যান্সারটা একটু বলে দিয়েন। আচ্ছা, আমি এমসিকিউ অ্যান্সারটা কোন এমসিকিউর? ভাইয়া ওই যে মডেল টেস্টে যে দিলেন লাস্ট পরীক্ষায়। সবগুলো অ্যান্সার বলে দিতে হবে? না না না, ওই যে আমি বলি ওই যে 5 মডেল ভাইয়া, ওইটা একটু জি ব্যাখ্যা ভাইয়া করে। এটা। 5 কোর্সেস মডেল। জি ভাইয়া। এটা কি আপনার অ্যান্সারটা কি ছিল? ভাইয়া ভেরিয়েবিলিটি। ভেরিয়েবিলিটি ছিল। হ্যাঁ, ভেরিয়েবিলিটি হবে। কিন্তু কিন্তু অ্যান্সারটা ভাই এটা কেমনে কি ভাইয়া, এটা কোনো কথা? কেন করেন না আপনারা 5 ফোর্সেস মডেল? 5টা উপাদান আছে। ভাইয়া ওই যে না ব্যক্তির ভাইয়া। নাম ছিল তার সম্পর্কে মাত্র 3টা বিষয় আমাদের মানে থেকে লেকচার শিটে মানে দেখছি ভাইয়া, 5টা এরকম মডেল দেখি নাই। জি ভাই, আপনি যদি একটু ক্লিয়ার করতেন। আমি এটা ক্লিয়ার করব এই লেকচারটা শেষ করে, দেন 5 এ যাওয়ার আগে একটু ক্লিয়ার করে দিব। ঠিক জি আছে? ভাই, ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, তারপর আসেন সম সরবরাহ মূল্য 2 নাম্বার। আমরা একটু আগাই। সম সরবরাহ মূল্যটা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলের জন্য যখন আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা হয় তাকে বলা হয় সম সরবরাহ মূল্য। অর্থাৎ না, প্রত্যেকটা অঞ্চলের জন্য যখন একই মূল্য নির্ধারণ করে দেওয়া হয় সেটাকে বলা হয় সম সরবরাহ মূল্য। অর্থাৎ আপনার একটা পণ্যের উৎপাদন ব্যয় 200 টাকা, আপনি এটার জন্য 20 টাকা মূল্য নির্ধারণ করে দিলেন সরবরাহ মূল্য। এখন এটা যদি ঢাকা থেকে গাজীপুর যায় ওটার জন্য 20 টাকাই মূল্য নির্ধারণ করবেন। আবার ঢাকা থেকে যদি মনে করেন কুষ্টিয়া যায় তখনও কি 20 টাকাই মূল্য নির্ধারণ করে দেবেন, সেটা হচ্ছে সম সরবরাহ মূল্য। যেমন আপনি অনলাইনে কোনো পণ্য অর্ডার করলেন, আপনাকে কি বলবে, যে কোনো জায়গায় যদি কুরিয়ারে নিতে চান 120 টাকায় নিতে হবে। অর্থাৎ ঢাকা থেকে আপনি নারায়ণগঞ্জে নিলে 120 টাকা, ঢাকা থেকে যদি আপনি পঞ্চগড়ে নেন তাহলে কি 120 টাকাই। সেটাকেই বলা হচ্ছে সম সরবরাহ মূল্য। বুঝা গেছে স্যার? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আসেন অঞ্চল ভিত্তিক, অর্থাৎ বিভিন্ন অঞ্চল ভাগ করবে। বিভিন্ন অঞ্চল ভিত্তিক আপনি সারা বাংলাদেশকে 5টি অঞ্চলে ভাগ করেন, প্রত্যেকটা অঞ্চলের জন্য একটা মূল্য নির্ধারণ করবেন এবং ওই অঞ্চলের সবার জন্য সেম মূল্য থাকবে, তাকে বলা হয় অঞ্চল ভিত্তিক। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, তারপর হচ্ছে বরিশাল, নোয়াখালী এক একটা অঞ্চল নির্ধারণ করলেন। এখন নোয়াখালীর অঞ্চলে যারা আছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, আশপাশে যারা আছে প্রত্যেকের জন্য সেম মূল্য হবে 200 টাকা। এটা হচ্ছে একটা অঞ্চল। চট্টগ্রাম আর একটা অঞ্চল, চট্টগ্রাম, ফেনী, তারপর হচ্ছে লাকসাম, তাদের জন্য কি একই ধরনের মূল্য হবে 250 টাকা। এটাকে বলা হয় অঞ্চল ভিত্তিক। তারপর হচ্ছে ভাইয়া। জি ভাইয়া ভাইয়া এখানে তাইলে সম সরবরাহ কেন ব্যবহার করে না, কেন অঞ্চল ভাগ করে? দুইটা তো সেমই, একই মূল্য হয়। প্রোডাক্ট সেম, কিন্তু এক একটা অঞ্চলের জন্য এক একটা নির্ধারণ করে দিবে। কোনো কোনো কোম্পানি স্ট্র্যাটেজি এটা হতে পারে যে ভাই নিয়ন্ত্রণে সহজ হবে এর জন্য। হ্যাঁ, নিয়ন্ত্রণ সহজ হবে। তারপর আসুন ভিত্তিবিন্দু মূল্য। ভিত্তিবিন্দু মূল্যটা হচ্ছে আপনার যে শহরটা আছে এই শহর থেকে অন্য শহর পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে মূল্য খরচটা আছে এটা যোগ করে যে মূল্য নির্ধারণ করবে তাকে বলা হয় ভিত্তিবিন্দু। আপনি ঢাকা থেকে একটা পণ্য নেবেন রাজশাহী পর্যন্ত, এটার খরচ হবে 2000 টাকা। এই 2000 টাকা যোগ করে যখন মূল্য নির্ধারণ করা হবে তাকে বলা হয় ভিত্তিবিন্দু মূল্য নির্ধারণ। এটা হচ্ছে কি, আবার ঢাকা থেকে পণ্যটা যখন আপনি গাজীপুরে নেবেন তখন পণ্য খরচ হবে 1000 টাকা, তখন 1000 টাকা যোগ করে মূল্য নির্ধারণ করা হবে। ঢাকাটা হচ্ছে আপনার ভিত্তিবিন্দু। এই খরচটা ক্রেতা বহন করবে না ভাইয়া? জি, এই খরচটা ক্রেতা বহন করবে। এটাকে বলা হয় ভিত্তিবিন্দু মূল্য নির্ধারণ। বুঝা গেছে স্যার? জি ভাইয়া। এবার আসুন ভাড়া সমন্বয়। ভাড়া সমন্বয় মূল্য। ভাড়া সমন্বয় মূল্যটা হচ্ছে বিক্রেতা মূল্যের পরিবহন খরচের আংশিক অথবা সকলটাই বহন করবে। অর্থাৎ আপনি একটা পণ্য বিক্রি করছেন, পরিবহন খরচ 2000 টাকা, আপনি বললেন আমি 500 টাকা বহন করবো, অথবা 2000 টাকা পুরাটাই আমি বহন করবো। এটাকে বলা হয় ভাড়া সমন্বয় মূল্য। বুঝা গেছে স্যার? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আসুন গতিশীল মূল্য নির্ধারণ বা ডাইনামিক মূল্য নির্ধারণ। গতিশীল মূল্য নির্ধারণ পদ্ধতি বা ডাইনামিক প্রাইসিং। গতিশীল মূল্যটা হচ্ছে আপনার পণ্য মূল্যটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, সেটাকে বলে গতিশীল মূল্য নির্ধারণ। যেমন দেখেন
বাংলা লিঙ্ক যদি আজকে কোনো অফার দেয়, গ্রামীণ ফোন দেখবেন পরবর্তী দিন আরেকটা অফার দিয়ে দিচ্ছে, তাহলে হুট করে তারা মূল্যটা চেঞ্জ করতে পারে বা মূল্যটা নির্ধারণ করতে পারে, তাকে বলা হয় গতিশীল মূল্য নির্ধারণ। বোঝা গেছে স্যার? জি ভাইয়া। আচ্ছা, সমস্যা হচ্ছে তাহলে লেকচার 4 দেখুন আমরা এতক্ষণ যা বললাম তার উপর ভিত্তি করে কিছু ভাইয়া জি জি ভাইয়া বলেন। ভাইয়া গতিশীল মূল্যটা একটু বলবেন? গতিশীল হচ্ছে কি, মানে যে কোনো সময় মূল্য পরিবর্তন করা, এটাকে বলে গতিশীল মূল্য নির্ধারণ। পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় আপনি মূল্যের পরিবর্তন করতে পারবেন, তাকে বলে গতিশীল মূল্য নির্ধারণ। বোঝা গেছে? জি ভাই ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, ব্র্যান্ড উন্নয়নে অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? অ্যানসার দেন। অন্তর্ভুক্ত কোনটি? সবগুলো নিচের। সবগুলোই হয় ভাই। তাহলে 1 নাম্বার, নিম্নের কোনটি ব্র্যান্ডের অন্তর্ভুক্ত? সবগুলো। সবগুলো। হ্যাঁ, অ্যানসার তো দিয়েই আছে ভাই। হ্যাঁ, অ্যানসারটাকে মনে করবেন, আপনি নিজেকে সংযত রাখবেন। অ্যানসারটা এক পাশে আছে, অ্যানসারটাকে সুন্দরী মেয়ে মনে করবেন। অ্যানসারটাকে সুন্দরী মেয়ে মনে করে আপনি মনে করবেন, এটার দিকে তাকাবেন না, আপনি নিজেকে সংযত রাখবেন। অবশ্যই ভাই। ধার্মিক মানুষ। খুবই কষ্ট হবে, বাট আমরা করব, সমস্যা নাই। আচ্ছা, কষ্ট হলে খুব কষ্ট হতেই হবে, করবেন। তারপর দেখেন, পারসেপশনকে গুরুত্ব দেওয়া হয় কোন পদ্ধতিতে? পারসেপশনকে গুরুত্ব দেওয়া হয় কোন পদ্ধতিতে বলেন? হ্যাঁ, এটা মানে বুঝি নাই। জি ভাইয়া। পারসেপশনকে গুরুত্ব দেওয়া কোন পদ্ধতিতে মূল্য নির্ধারণের? বুঝে নেবে। এটার অ্যান্সার হবে হচ্ছে ভ্যালু বেসড। কেননা আমরা কি আগে চিন্তা করি না ক্রেতার পণ্যটা কি ব্যবহার বেশি করতে পারবে নাকি কম করতে পারবে, এটার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করি না? এই কারণে এটা ভ্যালু বেসড। আর এখানে অপশন যদি থাকতো মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল, তাহলে মনস্তাত্ত্বিক মূল্যটাই হতো। বুঝা গেছে? জি ভাইয়া, মনস্তাত্ত্বিক এইটাই না থাকলে বলতেছিলাম। অ্যান্সার হবে ভ্যালু বেসড। বুঝা গেছে? ওকে ভাইয়া, জি। এই যে 12 নাম্বার, বিডিটি 99.9 মূল্য নির্ধারণ নিচের কোনটি? মনস্তাত্ত্বিক। এটা এলাকা মনস্তাত্ত্বিক ভেদে মূল্য নির্ধারণ পদ্ধতি কোন ধরনের? এলাকা ভেদে মূল্য নির্ধারণ পদ্ধতি কোন ধরনের? ভৌগোলিক মূল্য ভৌগোলিক। তারপরে আসেন, সাময়িক মূল্য হ্রাস করে বিক্রয় বৃদ্ধি কোন ধরনের পদ্ধতি? প্রচারমূলক মূল্য নির্ধারণ। কি হবে এটা? প্রচার মূল্য। প্রচার মূল্য। আচ্ছা, তারপর কি আছে দেখেন, এগুলো তো আপনার পড়ছেন, লোভনীয় পণ্য, জরুরি পণ্য। কোন ধরনের পণ্যে নিম্ন মূল্য সংবেদনশীলতা রয়েছে? একটা প্রশ্ন বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, অ্যান্সার কি হবে? বিশিষ্ট পণ্য। আচ্ছা, লেকচার 4 আমাদের শেষ, তাহলে আমরা লেকচার 5 এ চলে যাই, তাই না স্যার? ওকে ভাইয়া। 4টা। জি ভাইয়া। 4টা হ্যাঁ, লেকচার 4 এর পর কি অন্য লেকচার শিটাইছে নি? এই যে লেকচার, পরবর্তী লেকচারগুলো চলে আসছে। আচ্ছা, এবার আসুন আমরা কিছু কথা বলে নিই। সুদীপ তুমি আজকে বলো। আপনারা কি বলছিলেন? 5 ফোর্সেস মডেলটা আপনারা লিখে দেওয়ার জন্য, তাই তো? জি ভাইয়া। আপনারা পড়ছেন পোর্টার জেনারিক স্ট্র্যাটেজি, 3টা স্ট্র্যাটেজি, এটা লেকচার 1 এ পড়ছেন। লেকচার 1 জেনারিক স্ট্র্যাটেজি পড়ানোর আগে আমরা 5 ফোর্সেস মডেলটা পড়ে আনি, তারপরে 5 ফোর্সেস জেনারিক স্ট্র্যাটেজিটা পড়াই। আচ্ছা, আপনারা যেহেতু পড়েন না, আপনারা লিখুন 5 ফোর্সেস মডেল। এবার আসুন পোর্টার 5 ফোর্সেস মডেল। পোর্টারস 5 ফোর্সেস মডেল, এটা 1979 সালে প্রদান করেন। এটার জনক মাইকেল পোর্টার। এই মডেলটা প্রদান করেন মাইকেল পোর্টার। এই মডেলটা প্রদান করেন মাইকেল পোর্টার। এখন দেখেন 5 ফোর্সেস মডেলের উপাদান হচ্ছে 5টি। আমি বলছিলাম নিচের কোনটি 5 ফোর্সেস মডেলের উপাদান হয়? দেখেন, industry rivalry, number 2 power of buyers,
power of buyers. Number 3, power of suppliers. Number 4, threats of new entrants. New entry or new entrants যেটাই থাকে। Number 5, threats of substitute. ভাইয়া 5 নাম্বারটা কি বলছেন? থ্রেডস অফ Substitutes. Threats of substitutes. ভাইয়া 4 নাম্বারটা? 4 নাম্বার হচ্ছে threats of new entry. Threats of new entry. পিও অফ বায়ার্স ভাইয়া, পিও লিখেটা বুঝি না, একটু বানান বলবেন? BUYERS buyers, suppliers. না ভাইয়া, পিও মানে পিও অফ Power of buyers, power of suppliers. POWER. 5 নম্বরটা ভাইয়া? 5 নম্বরটা হচ্ছে threats of substitutes. আমি আবার বলছি, 1 নাম্বার ইন্ডাস্ট্রি রাইভালরি, 2 নাম্বার পাওয়ার অফ বায়ার্স, 3 নাম্বার পাওয়ার অফ সাপ্লায়ার্স, 4 নাম্বার থ্রেটস অফ নিউ এন্ট্রি, 5 নাম্বার থ্রেটস অফ সাবস্টিটিউটস। ঠিক আছে স্যার? জি ভাইয়া। এখন দেন আপনার প্রশ্নটা আসতে পারে পোর্টাস 5 ফোর্সেস মডেলের জনক কে? তাহলে অ্যানসার হবে মাইকেল পোর্টার। অথবা নিচের কোনটি 5 ফোর্সেস মডেলের উপাদান অথবা উপাদান নয়, যে প্রশ্নটা পরীক্ষায় হয়েছে। এখন ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার, বাট ভাই এগুলা কি হইছে? ইন্ডাস্ট্রিয়াল এগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠান। রিভালরি মানে কি বিপ্লব? রিভালরি প্রথমটা নাকি প্রতিপক্ষ রাইভাল? বিপ্লব না, ইন্ডাস্ট্রিতে আপনার যে কম্পিটিটর গুলো আছে তাদেরকে বোঝানো হয়েছে। যে ভাই রাইভাল যারা আছে, এটা কি এখন পুরোটা বুঝাইতে হবে? জি ভাইয়া। আচ্ছা আমি বলছি, একটু শর্টে আপনারা শুনবেন, একটু দ্রুত শুনবেন, আমি বলে দিচ্ছি কি কি কারণে একটা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হতে পারে। এই কারণগুলো আইডেন্টিফাই করেন মাইকেল পোর্টার এই ধারণাটি প্রদান করেন। শুরুতে যেটা ইন্ডাস্ট্রি রাইভালরি, অর্থাৎ আপনার যে ইন্ডাস্ট্রিতে আপনি আছেন, আপনার কম্পিটিটর গুলো আপনার জন্য একটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। কারণ কম্পিটিটর যদি আপনার থেকে ভালো প্রোডাক্ট নিয়ে আসে, তাহলে আপনার প্রোডাক্টটি বাজারে বিক্রি হবে না। এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি রাইভালরি। এখন আরএফএল একটা কোম্পানি মার্কেট লিডার, এখন যদি অন্য কোনো কোম্পানি ভালো করে, তাহলে কি আরএফএল এর জন্য এটা হুমকি না? এটা 2 নাম্বার পাওয়ার অফ বায়ার্স। বায়ারদের একটা পাওয়ার আছে, বায়াররা যদি ইচ্ছা করে আপনার ব্যবসাটা ধ্বংস করে দিবে। বায়াররা যদি পণ্য ক্রয় না করে ক্রেতারা, তাহলে আপনি কার কাছে বিক্রি করবেন? যেমন গত রমজানে আরং এর ক্ষেত্রে যেটা করছিল, আরং এর একটা কারণে একটা কাজের কারণে 1 সপ্তাহ আরং এর কোনো কাস্টমার যায়নি, তাহলে কি আরং এর তখন বিক্রি বিশাল ধস নেমে গেছিল। তাহলে সেটা কি পাওয়ার অফ বায়ার। তারপরে 3 নাম্বার যেটা বলছে পাওয়ার অফ সাপ্লায়ার। সাপ্লায়াররা যদি আপনাকে প্রোডাক্ট না দেন, আপনি কি বিক্রি করবেন? আপনি বিক্রি কিছুই করতে পারবেন না। যেমন যদি বলা হয় স্কয়ার, এখন ওষুধ কোম্পানি যদি ফার্মগেটের কোনো ওষুধের দোকানে ওষুধ না দেয়, তাহলে কি ওষুধগুলো বিক্রি করতে পারবে? পারবে না। তার মানে কি সাপ্লায়ারদের একটা পাওয়ার। তারপরে থ্রেটস অফ নিউ এন্ট্রি, এখন আপনার মার্কেটে যদি নতুন কোনো কোম্পানি ঢুকে, সে আপনার জন্য থ্রেটস হয়ে যেতে পারে। এখন দেখেন ওষুধ শিল্পে স্কয়ার ভ্যাকসিনকো এখন মার্কেট লিডার, নতুন কোনো কোম্পানি যদি ভালো করে, ইনসেপ্টা যেমন ভালো করছে, তাহলে কি ইনসেপ্টা তাদের জন্য থ্রেটস হয়ে যাচ্ছে, হুমকি হয়ে যাচ্ছে, থ্রেটস অফ নিউ এন্ট্রি। তারপর যেটা বলা হচ্ছে থ্রেটস অফ সাবস্টিটিউট, তো বিকল্প পণ্যের কারণে কি আপনার পণ্যটা হুমকির সম্মুখীন হতে পারে। যেমন 7up একটা প্রোডাক্ট, স্প্রাইট কি 7up-এর মতো আরেকটা প্রোডাক্ট, বিকল্প হিসেবে কি আমরা স্প্রাইট ব্যবহার করতে পারি। তার মানে কি স্প্রাইটের কারণে 7up কি এখন হুমকির সম্মুখীন চলে যাবে। এটা কি বলা হচ্ছে 5 ফোর্সেস মডেল। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার ভাই, ধন্যবাদ ভাই। তাহলে আমরা 5 এ চলে যাই। আমাদের অলরেডি সময় চলে গেছে 1 ঘন্টার উপরে, কিন্তু আমরা লেকচার 4 এখন শেষ করছি। সো আমরা আরেকটা কাজ করতে পারি, যদি ক্লাস আমি নেই কিনা আমি শিওর না, যেই নেক, কারণ লেকচার 6 মোটামুটি টার্ম আছে, 7 এবং 8 এ কোনো তথ্যই নেই। সো আমরা লেকচার যেগুলো বাকি থাকবে আমাদের এই দিক দিয়ে, ওইগুলো আমরা লেকচার 7-8 এর সময় পুরোটা কভার হয়ে যাবে। ঠিক আছে স্যার?
ভাইয়া যেভাবে হয় কমপ্লিট হইলে ওকে ভাইয়া। আমরা হচ্ছে লেকচার 5 আজকে যতটুকু পড়তে পারি আমরা ততটুকুই পড়বো, খুব স্লো যাব। ওকে ওকে ভাইয়া। এর শুরুতে কি আছে? পাইকারি ব্যবসা। শুরুতে আমাদের কি আছে? পাইকারি ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ী তাদেরকে বলা হয় যারা উৎপাদনকারীদের কাছ থেকে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে সেটা কি খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে, তাদেরকে কি বলা হয়? পাইকারি ব্যবসায়ী। যারা উৎপাদনকারীদের কাছ থেকে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে তাদেরকে কি বলা হয়? পাইকারি ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ী কি? মধ্যস্থ ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ীরা কি? মধ্যস্থ ব্যবসায়ী। এবার আসুন পাইকারি ব্যবসায়ীর বৈশিষ্ট্য। জাস্ট একবার বৈশিষ্ট্যগুলো পড়বেন, কোনটাতে সমস্যা আছে কিনা দেখবেন। এদের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। বিগত বছরগুলোতে আসে না, আগামী 10-12 বছরে আসবে না আশা করি। জাস্ট একবার পড়বেন। ভাই পণ্য বিভাজনটা একটু বলবেন? পণ্য বিভাজন, পাইকারি ব্যবসায়ীরা একসাথে পণ্য ক্রয় করে, তারা পণ্যগুলো বিভাজন করে না, তারা আবার যেভাবে ক্রয় করে ওইভাবেই বিক্রি করে দেয়। পণ্য বিভাজন করে হচ্ছে খুচরা ব্যবসায়ীরা, কারণ তখন তাদের পণ্যগুলো আলাদা করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করতে হয়। সো তারা পণ্য বিভাজন করে না। তারপরে আর কোনটা? না ভাইয়া। আচ্ছা, একক প্রতি মুনাফাটা লিখেন, একক প্রতি মুনাফা কম। পাইকারি ব্যবসায় কার্যাবলীগুলো পড়েন। ভাইয়া 9 নাম্বার। মূল্যের স্থিতিশীলতা রক্ষা লিখেন। পাইকারি ব্যবসায়ীরা মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে না। পাইকারি ব্যবসায়ীরা মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে না, অর্থাৎ তারা কি মূল্যের স্থিতিশীলতা রক্ষা করতে পারে না। ভাই এটা দ্বারা কি বুঝাইতে চাইতেছে, মানে কোন মূল্যটা তারা স্থিতিশীল রাখে না? এটা একটু বলবেন ভাই, কিভাবে মানে রাখে না কিভাবে? কারণ পাইকারি ব্যবসায়ীরা যেই দামে পণ্য ক্রয় করে তাদের ওই দামে কি পণ্যগুলো বিক্রি করতে হয়, তারা এখানে স্থিতিশীলতা রক্ষা করতে পারে না। খুচরা ব্যবসায়ীরাও পারে না, একমাত্র উৎপাদক মূল্যের স্থিতিশীলতা রক্ষা করতে পারে। কারণ উৎপাদক যদি একটা পণ্য আগে বিক্রি হতো 20 টাকা, উৎপাদক যদি ওই পণ্যটা পাইকারের কাছে বিক্রি করে 20 টাকা, তাহলে পাইকারিটা খুচরা ব্যবসায়ীর কাছে 22 টাকা বিক্রি করবে, তাহলে খুচরা ব্যবসায়ী আমাদের কাছে 25 টাকা বিক্রি করবে। এটাকে বলা হচ্ছে মূল্যের স্থিতিশীলতা রক্ষা যায় না এই ক্ষেত্রে। এবার আসুন তারপর যেটা আছে এখানে আরেকটা যেটা আছে 7 নাম্বার, অর্থ সংস্থান। 7 নাম্বার কি আছে? অর্থ সংস্থান আছে স্যার? জি ভাইয়া। এটার পাশে লিখুন একভাবে অর্থ সংস্থান করে, সেটা হচ্ছে ট্রেড ক্রেডিট। একভাবে অর্থ সংস্থান করে সেটা হচ্ছে ট্রেড ক্রেডিট। একভাবে অর্থ সংস্থান করে সেটা হচ্ছে ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট অর্থাৎ তারা একভাবে অর্থ সংস্থান করে পাইকারি ব্যবসায়ীরা, সেটা হচ্ছে ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট মানে কি জানেন? আগে টাকা নিবে পরে পণ্য দিবে, এটাকে বলে ট্রেড ক্রেডিট। অর্থাৎ ট্রেড ক্রেডিট বলতে বোঝাচ্ছে আপনি গ্রাহকের কাছ থেকে আগে টাকা নিয়ে নিবেন, তারপর কি আপনাকে পণ্যটা সরবরাহ করবে, সেটা হচ্ছে ট্রেড ক্রেডিট। বুঝতে পারছেন? ভাইয়া এটা কি করে কি করে না ভাইয়া, এটা ভুলে গেছেন। এটা করে, অর্থ সংস্থানের ক্ষেত্রে ট্রেড ক্রেডিট করে পাইকারি ব্যবসায়ী। পূর্বে টাকা জমা নিয়ে পরবর্তীতে পণ্য সরবরাহ করে। হ্যাঁ 9 নাম্বার একটু আবার বলতেন। 9 নাম্বার মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে না। কেন করে না? আমি বললাম কি পাইকারি ব্যবসায়ীর হাতে বা খুচরা ব্যবসায়ীর হাতে মূল্য স্থিতিশীল রাখার কোনো ওয়ে নাই, কারণ উৎপাদনকারীর হাতেই সবকিছু নিয়ন্ত্রণ করে। উৎপাদনকারী যদি উৎপাদন পণ্যের দাম বৃদ্ধি করে দেয় তাহলে পাইকারি ব্যবসায়ীদের হাতে কিছু থাকবে না, তারা কি দাম বেশি দামে পণ্যগুলো বিক্রি করতে হবে। তারা কি মূল্যের স্থিতিশীলতা রক্ষা করতে পারে না পাইকাররা, সেটা উৎপাদনকারীরা পারে। বোঝা গেছে? এখন এগুলাতে কি কোশ্চেন আসে ভাইয়া? না, এগুলাতে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। অসুবিধা সমস্যা থেকে জীবনেও প্রশ্ন আসবে না, এটা পুরোটা কেটে দেন। বয়াকার দ বাদ। প্রশ্ন আসার মতো জায়গা যেটা
কারণ গত বছর এই লেকচার পড়ানোর সময় এই লেকচার থেকে অলওয়েজ এক্সাম্পল দিয়ে প্রশ্ন আসে, আর আমার লাগ মনে হয় ভালো, আমি গত 3 বছর ধরে যা এক্সাম্পল দিচ্ছি তা থেকে প্রশ্ন আসছে। গত 3 বছর ধরে আমার যা এক্সাম্পল বলছি ক্লাসে সবগুলো থেকে প্রশ্ন আসছে। যেমন 2017 সালে আমি ক্লাসে পড়ানোর সময় বলছিলাম চেইন স্টোর কোনগুলো, আমি 3টা এক্সাম্পল লিখে দিয়েছিলাম, 3টা থেকে একটা আসছে স্বপ্ন আগোরা মিনা বাজার, এখান থেকে আগোরা আসছিল। 2018 সালে এগুলো পড়ানোর পাশাপাশি বহু শাখা বিপণনে আমাদের লেকচার শিটে 2টা এক্সাম্পল আছে, বাটা শু এবং সাধনা ঔষধালয়, এখান থেকে বাটা শু দিয়ে এক্সাম প্রশ্ন আসছে 2018 সালে। 2019 সালে আমি পড়ানোর সময় বলছিলাম বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান যেটা ডিপার্টমেন্টাল স্টোর, সেটা হচ্ছে মোস্তফা মার্ট, এবং গত বছর সেই প্রশ্নটাই আসছে। সো আমাদের এক্সাম্পল থেকে আসে এই ক্লাসে, এখানে কোনো সংজ্ঞা কোনো কিছু থেকে প্রশ্ন আসবে না, এক্সাম্পল থেকে প্রশ্ন আসবে। সো আমরা যে এক্সাম্পল গুলো বলবো একটু কেয়ারফুলি মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে স্যার? ভাইয়া রিটেন আসতে রিটেন কি আসবে আমি তো বলবো, রিটেনের বইও তো আসবে। সো এই চ্যাপ্টারের রিটেনের কাজটা আমি নিজেই করছি, আমি বলে দিব কোন কোন জায়গা থেকে রিটেন আসবে, ঠিক আছে? ভাইয়া সাইডের পর কি লেকচার গুলো কাটছে অফিসে? ভাই একটা কোশ্চেন ছিল ভাই রিটেন সম্পর্কে। জি বলেন, রিটেন সম্পর্কে প্রশ্নটা বলেন। আর 4 থেকে 4-এর পরে সবগুলো লেকচার অফিসে আছে, নিয়ে যাবেন। আর রিটেন সম্পর্কে বলেন। ভাই রিটেনের যে বইটা তুলনামূলকভাবে একটু ছোট ছোট লাগে, মানে এইটা কারণটা একটু বিশ্লেষণ করবেন? আমাদের উপর কি আপনাদের বিশ্বাস আছে? অবশ্যই, মানে আমি যা জানতে চেয়েছিলাম মানে একটু ছোট হওয়ার কারণটা। আচ্ছা, রিটেন আমরা এবার মার্কেটিং 60টা প্রশ্ন দিয়েছি, আর গত বছর আগস্ট মাসের 20 তারিখে আমি একটা সাজেশন তৈরি করছিলাম, এটা ছবিটা আমার ফোনে এখনো আছে এভিডেন্স হিসেবে। ওখানে আমি 16টা প্রশ্ন দিয়েছিলাম রিটেনের, ওইখান থেকে 3 নাম্বার প্রশ্নটাই গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। জি ভাই। এখন বুঝা গেছে কেন আমাদের বইটা ছোট? জি ভাই। আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন, আমাদের কি মার্কেটিং বইটা পড়তে হবে কিনা? মানে হ্যাঁ, বই থেকে এমসিকিউ সলভ করবেন, বই থেকে এমসিকিউ করবেন। আর কিছু টপিক বইয়ের পেজে আছে, আমি লেকচার গুলো পড়ানোর সময় বলছি। মানে এইচএসসি যে বোর্ড বইটা, এইচএসসি যে বইটা না, এইচএসসি বোর্ড বই এই মুহূর্তে দরকার নাই, এই মুহূর্তে আমাদের বই পড়েন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এবার আসেন পাইকারি ব্যবসায়ী। বাদ বললেন আমি শুনিনি। বাদ বলছি হচ্ছে পাইকারি ব্যবসায়ের সমস্যা, বাদ পাইকারি ব্যবসায়ের সমস্যা বাদ আমরা পড়বো। পাইকারি ব্যবসায়ের শ্রেণী বিভাগ, পাইকারি ব্যবসায়ীকে আমরা প্রধানত কিভাবে ভাগ করি? একটা হচ্ছে মার্চেন্ট পাইকার, আরেকটা কি পাইকার? প্রতিনিধি, দালাল ও প্রতিনিধি। একটা হচ্ছে মার্চেন্ট পাইকার, আরেকটা হচ্ছে দালাল ও প্রতিনিধি। মার্চেন্ট পাইকার হচ্ছে যে সকল পাইকার পণ্যের মালিকানা গ্রহণ করবে এবং পণ্যের যাবতীয় ঝুঁকি গ্রহণ করবে তাদেরকে বলা হয় মার্চেন্ট পাইকার। অর্থাৎ মার্চেন্ট পাইকার ওই সকল পাইকার যারা পণ্যের যাবতীয় ঝুঁকি গ্রহণ করবে, অর্থাৎ পণ্যের মালিকানা তো গ্রহণ করবে, পাশাপাশি পণ্যের যাবতীয় ঝুঁকি গ্রহণ করবে, তাদেরকে বলা হয় মার্চেন্ট পাইকার। অর্থাৎ পণ্যটা তারা নিজে মালিকানা নিবে, ক্রয় করে, এবং পণ্যের যাবতীয় ক্ষয় ক্ষতি যা কিছু হবে সবকিছু দায়ভার তারা নিয়ে নিবে, তাদেরকে বলা হয় কি? মার্চেন্ট পাইকার। অর্থাৎ আমি যখন কোনো পণ্য কিনবো, আমি আপেল কিনে নিয়ে আসবো পাইকারি ভাবে, আপেলের মালিকানা আমি গ্রহণ করবো, ইভেন এর মধ্যে যদি আপেল পচেও যায় এটার দায়ভার আমি নিজেই গ্রহণ করবো, এই ঝুঁকিটা। এটা কি বলা হচ্ছে? মার্চেন্ট পাইকার। মার্চেন্ট পাইকারকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পূর্ণ সেবাদানকারী পাইকার পাইকার, আরেকটা হচ্ছে সীমিত সেবাদানকারী পাইকার। একটা হচ্ছে পূর্ণ সেবাদানকারী পাইকার, আরেকজন হচ্ছে সীমিত সেবাদানকারী পাইকার। এই পর্যন্ত পাইকারি ব্যবসা থেকে কখনো কোনো প্রশ্ন আসে নাই, সব প্রশ্ন আসছে খুচরা ব্যবসায় থেকে। সো পাইকারি ব্যবসাটা আমরা একটু দ্রুত শেষ করে খুচরা ব্যবসায় চলে যাব, প্রশ্ন যেখান থেকে আসে ওই জায়গাটি পড়বো, ঠিক আছে? পূর্ণ সেবাদানকারী পাইকারটা হচ্ছে যে সকল পাইকার, পূর্ণ সেবাদানকারী পাইকার হচ্ছে যে সকল পাইকার পণ্যের মালিকানা গ্রহণের পাশাপাশি আরো কিছু সেবা গ্রহণ করে, মজুদ করে, পরিবহনের কাজ করে, বাকিতে বিক্রয় করে, এই কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় পূর্ণ সেবাদানকারী পাইকার। অর্থাৎ যাবতীয় সকল সেবা যারা প্রদান করে তাদেরকে বলা হয় পূর্ণ সেবাদানকারী পাইকার। আবার পূর্ণ সেবাদানকারী পাইকারকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পাইকারি মার্চেন্ট আর একটা হচ্ছে শিল্প বন্টনকারী। পাইকারি মার্চেন্ট আর এটা হচ্ছে শিল্প বন্টনকারী। পাইকারি মার্চেন্ট কাদেরকে বলে? দেখেন, যারা হচ্ছে যে সকল পাইকাররা খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রি করেন তাদেরকে বলা হয় পাইকারি মার্চেন্ট। যে সকল পাইকারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রি করেন তাদেরকে বলা হয় পাইকারি মার্চেন্ট। আর শিল্প বন্টনকারী হচ্ছে যে সকল খুচরা পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করবে না, উৎপাদনকারীদের কাছে কাঁচামাল বিক্রি করে, তাদেরকে বলা হয় শিল্প বন্টনকারী। অর্থাৎ তারা খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করবে না, উৎপাদনকারীদের কাছে কাঁচামাল বিক্রি করবে, তাদেরকে বলা হয় শিল্প বন্টনকারী। অর্থাৎ একজন ধানের পাইকার সে হচ্ছে কি খুচরা ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করবে না, যে সকল ব্যক্তিরা চাল উৎপাদন করে তাদের কাছে কাঁচামাল হিসেবে ধানটা বিক্রি করবে, তারা হচ্ছে কি শিল্প বন্টনকারী। এতটুকু ক্লিয়ার হইতে পারছেন?
জি ভাইয়া। আচ্ছা, এবার আসুন, এটা তিন প্রকার, একটা হচ্ছে সাধারণ পণ্যের পাইকার, একটা হচ্ছে জেনারেল লাইন হোলসেলার, আর একটা হচ্ছে স্পেশালিটি হোলসেলার। সাধারণ পণ্যের পাইকার হচ্ছে যারা একসাথে অনেকগুলো পণ্য নিয়ে বিক্রি করে। যে সকল পাইকারি ব্যবসায়ীরা একসাথে অনেকগুলো পণ্য নিয়ে বিক্রি করে তাদেরকে বলা হয় সাধারণ পণ্যের পাইকার। অর্থাৎ একজন পাইকারি ব্যবসায়ী সে কসমেটিক্স বিক্রি করবে, সে মনিহারি বিক্রি করবে, সে স্টেশনারি বিক্রি করবে, তাকে বলা হয় সাধারণ পণ্যের পাইকার। বুঝতে পারছেন তারা তারা কারা? অর্থাৎ একসাথে অনেকগুলো পণ্য বিক্রি করবে, তারা হচ্ছে কি সাধারণ পণ্যের পাইকার। তা হচ্ছে জেনারেল লাইন হোলসেলার, যে সকল পাইকারি ব্যবসায়ীরা দুই একটা পণ্য সারি নিয়ে পণ্য বিক্রি করবে তাদেরকে বলা হয় জেনারেল লাইন হোলসেলার। অর্থাৎ যে সকল পাইকাররা দুই একটা পণ্য সারি নিয়ে পণ্য বিক্রি করে তাদেরকে বলা হয় জেনারেল লাইন হোলসেলার। অর্থাৎ যারা স্টিলের প্রোডাক্ট বিক্রি করে, অর্থাৎ সে শুধু স্টিলের আলমারি, স্টিলের খাট এগুলো বিক্রি করবে, তাহলে সে কি হবে? জেনারেল লাইন হোলসেলার। অর্থাৎ সে দুই একটা পণ্য নিয়েই কাজ করবে। তারপর আছেন স্পেশালিটি হোলসেলার, যে সকল পাইকারি ব্যবসায়ীরা একটা বিশেষ পণ্য নিয়ে কাজ করবে তাদেরকে বলা হয় স্পেশালিটি হোলসেলার। অর্থাৎ আপনার আমের সিজনে শুধু আম বিক্রি করবে, আর কিছুই তারা বিক্রি করবে না, তাহলে তারা কি হবে? স্পেশালিটি হোলসেলার। বুঝা গেছে স্যার তিনটা? জি ভাইয়া। জি ভাইয়া। এবার চলে আসেন সীমিত সেবাদানকারী পাইকার, যে সকল পাইকারি ব্যবসায়ীরা পণ্যের মালিকানা গ্রহণ করলেও যেমন মজুত করে বা পণ্য সম্পর্কে পণ্য সরবরাহ করার কাজে পরিবহন ব্যবহার করে না, তাদেরকে বলা হয় কি সীমিত সেবাদানকারী পাইকার। অর্থাৎ যে সকল পাইকারি ব্যবসায়ীরা পণ্যের মালিকানা গ্রহণ করবে ঠিক আছে, কিন্তু বাকি অন্যান্য সেবা প্রদান করবে না, অর্থাৎ পণ্যের মালিকানা গ্রহণ করলেও তারা পণ্য মজুত করবে না, পণ্য পরিবহন করবে না, তাদেরকে কি বলা হয়? সীমিত সেবাদানকারী পাইকার। সীমিত সেবাদানকারী পাইকারকে আমরা কিভাবে আবার কয় ভাগে ভাগ করি? আবার 5 ভাগে ভাগ করি। সীমিত সেবাদানকারী পাইকারকে আমরা আবার কয় ভাগে ভাগ করি? আবার 6 ভাগে ভাগ করি। এক নম্বর দেখেন ক্যাশ এন্ড ক্যারি পাইকার, যে সকল পাইকাররা নগদে পণ্য বিক্রি করবে, অর্থাৎ দ্রুত বিক্রি করে কিন্তু পণ্যগুলো নগদে বিক্রি করবে, কখনো বাকিতে দিবে না। বিকাশ এজেন্ট, রকেট এজেন্ট, তারপর হচ্ছে নগদ এজেন্ট। তারা কি এখানে কি আপনি বাকি কখনো পাবেন এজেন্টের কাছে? টাকা দিলে টাকা পাঠাবে, আর নয় টাকা পাঠাবে না। ফ্লেক্সি লোড, এগুলো বুঝা গেছে? তারা হচ্ছে ক্যাশ এন্ড ক্যারি পাইকার। বুঝতে পারছেন স্যার? জি ভাইয়া। 2 নম্বর ট্রাক পাইকার, এটা আরেকটা নাম আছে ট্রাক জবার। ট্রাক পাইকার আরেকটা নাম লিখুন, ট্রাক জবার। ট্রাক পাইকার আরেকটা নাম হচ্ছে ট্রাক জবার। ট্রাক পাইকার আরেকটা নাম হচ্ছে ট্রাক জবার। ট্রাক পাইকার আরেকটা নাম হচ্ছে ট্রাক জবার। অর্থাৎ তারা যে সকল পাইকাররা সীমিত সারির পণ্য তাদের নিজস্ব গাড়িতে বা ভ্যানে করে খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেয়, তাদেরকে বলা হয় ট্রাক পাইকার। দেখবেন হক বেকারি, মুসলিম বেকারি, তাদের কি করেন পণ্যগুলো বা বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো তাদের পণ্যগুলো কি তাদের নিজস্ব গাড়িতে করে খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছায় দেয়, তাদেরকে কি বলা হয়? ট্রাক পাইকার। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই উদাহরণগুলো কি মনে রাখা লাগবে? হ্যাঁ, যে উদাহরণগুলো লিখে দিচ্ছি আমি বললাম তো, আমাদের লেকচার শিটের উদাহরণগুলো প্রতি বছর কমন করছেন, আপনি কেন উদাহরণগুলো মনে রাখবেন না? ওকে ভাইয়া। আমি আগেই বলছি এই লেকচার থেকে উদাহরণ দিয়ে প্রশ্ন আসবে। ড্রপ শিপার্স, ড্রপ শিপার্স যে সকল পাইকারি ব্যবসায়ী খুচরা কারবার বা অন্য কোনো শিল্পী ব্যবহারকারী পণ্যের অর্ডার সংগ্রহ করে ওই পণ্যের উৎপাদনকারীর কাছে পৌঁছে দেয়, তারা ড্রপ। এখানে হচ্ছে ড্রপ শিপার যারা আছে তারা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী, তারা পণ্যের কোনো যাবতীয় কোনো ঝুঁকি নিবে না, তারা হচ্ছে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যের অর্ডারটা কালেক্ট করবে, ওই অর্ডারটা উৎপাদনকারীর কাছে পৌঁছে দিবে, উৎপাদনকারী পণ্যটা উৎপাদন করলে আবার খুচরা ব্যবসায়ীর নিকট তারা পৌঁছে দিবে, তারা জাস্ট একটা মধ্যস্থ ভূমিকা রাখবে, তাকে বলা হয় কি ড্রপ শিপার্স। বুঝা গেছে? জি ভাইয়া। এখানে লিখেন ড্রপ শিপার্স কাদের জন্য প্রযোজ্য? বাল্ক ইন্ডাস্ট্রি এবং হেভি ইকুইপমেন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য। ড্রপ শিপার্স বাল্ক ইন্ডাস্ট্রি এবং হেভি ইকুইপমেন্টের জন্য প্রযোজ্য। বাল্ক ইন্ডাস্ট্রি এবং হেভি ইকুইপমেন্টের জন্য হচ্ছে ড্রপ শিপার্স প্রযোজ্য। ভাই বোর্ড দেখতেছি না। কাইন্ডলি মিউট কর। ভাইয়া বাল্ব কি মানে ওই যে
লাইট যেটা ওইটা? না না, বাল্ক, BULK, বাল্ক হচ্ছে অনেক পরিমাণে যারা পণ্য ক্রয় করে, এটাকে বলা হয় বাল্ক। যে ইন্ডাস্ট্রিগুলোতে অধিক পরিমাণে দেখি না বোর্ড। যে ইন্ডাস্ট্রিগুলোতে অধিক পরিমাণে পণ্য উৎপাদিত হয় তাদেরকে বলা হয় বাল্ক ইন্ডাস্ট্রি। ওই ক্ষেত্রে হচ্ছে ড্রপ শিপার প্রযোজ্য। আর হেভি ইকুইপমেন্ট, যেমন ভারী জিনিসপত্রগুলা, যেমন বাংলাদেশ অস্ত্র ক্রয় করে ভারতের কাছ থেকে, কিন্তু ভারত অস্ত্র ক্রয় করে রাশিয়ার কাছ থেকে। তার মানে কি এখানে মধ্যস্থতা কে করলো? ভারত। বাংলাদেশের কাছ থেকে অস্ত্রের অর্ডার নিয়ে যাবে, তারপর হচ্ছে ভারত এই অস্ত্রগুলো রাশিয়ার কাছে অর্ডার দিবে, রাশিয়া তৈরি করে দিলে ওই অস্ত্রগুলো আবার বাংলাদেশের কাছে পৌঁছে দিবে। এটাকে বলা হচ্ছে কি? ড্রপ শিপার্স। বুঝতে পারছেন? বাল্ক বাল্ক ইন্ডাস্ট্রি কি সব ধরনের পণ্যই তৈরি করে? হ্যাঁ, বাল্ক ইন্ডাস্ট্রি সব ধরনের পণ্যের ক্ষেত্রেই আসবে। এবার আসুন র্যাক জবার্স। 4 নাম্বার যেটা আছে র্যাক জবার্স, এটা আরেকটা নাম হচ্ছে, র্যাক জবার্সের পাশে লিখে রাখুন, তারা মূল্যের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। পণ্য মূল্যের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। লিখুন পণ্য ক্রয় করে মজুত করে রাখে। পণ্য ক্রয় করে মজুত করে রাখে, পণ্যের মূল্যের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কারা? তারা হচ্ছে র্যাক জবার্স। অর্থাৎ র্যাক জবার্স হচ্ছে খাদ্য সামগ্রী ব্যতীত যাবতীয় সকল পণ্য তারা বিক্রি করে। অর্থাৎ খাদ্য সামগ্রী ছাড়া যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলি বিক্রি করে র্যাক জবার্স। তারা কি? মূল্যের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে র্যাক জবার্স। দেখেন র্যাক জবার্সের বৈশিষ্ট্য, র্যাক জবার্সের বৈশিষ্ট্য খাতায় লিখুন। র্যাক জবার্সের বৈশিষ্ট্য: 1 নাম্বার, মূল্যের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। মূল্যের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। 2 নাম্বার, পণ্য ক্রয় করে মজুত করে। পণ্য ক্রয় করে মজুত করে। পণ্য ক্রয় করে মজুত করে। 3 নাম্বার, পণ্যের মূল্য নির্ধারণ করে। পণ্যের মূল্য নির্ধারণ করে। লিখছেন? ভাইয়া খাদ্য সামগ্রী দিয়ে আরেকটা কি যেন বললেন ভাইয়া? খাদ্য সামগ্রী ব্যতীত যাবতীয় সব ধরনের পণ্য তারা ক্রয় করে। তারা খাদ্য সামগ্রী কখনো বিক্রি করবে না, র্যাক জবার। ভাইয়া আরেকবার একটু বলবেন, আমার নেট প্রবলেম করতেছিল তো শুনতে পারিনি। র্যাক জবারদের বৈশিষ্ট্য হচ্ছে 3টে বলছে। তারা মূল্যের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। 2 নাম্বার, পণ্য ক্রয় করে মজুত করে রাখে। 3 নাম্বার, তারা পণ্যের মূল্য নির্ধারণ করে। তারপর আসুন 5 নাম্বার, বাল্ক ইন্ডাস্ট্রিজ। তারপর আরেকটা কি বলছেন? হেভি ইকুইপমেন্ট। আমার পিছনে লেখা আছে দেখুন, এগুলো হচ্ছে এক্সাম্পল। এবার আসুন উৎপাদনকারীদের হেভি ইকুইপমেন্ট মানে হেভি ভারী যন্ত্রপাতি আর কি। হেভি ইকুইপমেন্ট মানে ভারী যন্ত্রপাতি, যেমন অস্ত্র, ট্রেন, রেল ইঞ্জিন, এগুলো। তারপর আসুন উৎপাদনকারীদের সমবায় সমিতি। উৎপাদনকারীদের সমবায় সমিতি। উৎপাদনকারীদের সমবায় সমিতি হচ্ছে অনেকগুলো উৎপাদনকারী একত্রিত হয়ে সমবায় সমিতির মাধ্যমে যদি পণ্য খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে, সেটা হচ্ছে উৎপাদনকারীদের সমবায় সমিতি। যেটা বাংলাদেশি এক্সাম্পলটা লিখুন, মিল্ক বিটা। বাংলাদেশে সবচেয়ে বড় উৎপাদনকারীদের সমবায় সমিতি হচ্ছে মিল্ক বিটা, দুধ উৎপাদনকারীদের সমবায় সমিতি। সেটা তারা কি করে? খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে মিল্ক বিটা নিজেদের গাড়ির মাধ্যমে। তাহলে মিল্ক বিটা কি হবে? উৎপাদনকারীদের সমবায় সমিতি। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আসেন মেল অর্ডার হোলসেলার। এটা আরেকটা নাম হচ্ছে ওয়েব হোলসেলার। এটা আরেকটা নাম হচ্ছে ওয়েব হোলসেলার। মেল অর্ডার হোলসেলার আরেকটা নাম হচ্ছে ওয়েব হোলসেলার। মেল অর্ডার হোলসেলার আরেকটা নাম হচ্ছে ওয়েব হোলসেলার। অর্থাৎ যে সকল পাইকারি বা পাইকারি ব্যবসায়ীরা ডাক যুগে, অর্থাৎ ডাকের মাধ্যমে বা মেলের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য তালিকা পাঠিয়ে দেয়, তারপর খুচরা ব্যবসায়ীরা পণ্যের অর্ডার করলে জি ভাই। আচ্ছা, এবার তাহলে চলে আসি
দালাল ও প্রতিনিধি। প্রথমটা বলছিলাম মার্চেন্ট পাইকার, এবার বলবো দালাল ও প্রতিনিধি। যে সকল মধ্যস্থ ব্যবসায়ীরা পণ্যের মালিকানা গ্রহণ করে না, শুধু ক্রয় বিক্রয়ে সাহায্য করে, বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কমিশন লাভ করে, তাদেরকে দালাল ও প্রতিনিধি বলে। অর্থাৎ যে সকল মধ্যস্থ ব্যবসায়ীরা পণ্যের মালিকানা কখনো গ্রহণ করবে না, তারা যা শুধু ক্রয় বিক্রয়টা করে দিবে মধ্যস্থতা হিসেবে, যার বিনিময়ে নির্দিষ্ট হারে কমিশন পাবে, তাদেরকে বলা হয় দালাল ও প্রতিনিধি। তাদেরকে বলা হয় দালাল ও প্রতিনিধি। ভাইয়া জি ভাইয়া। হ্যালো ভাইয়া, এরা তো ঝুঁকিও নেবে না, ঝুঁকি কি নিবে? না, তারা ঝুঁকিও নিবে না, পণ্যের ঝুঁকিও নিবে না, পণ্যের মালিকানাও নিবে না, শুধু পণ্যটা বিক্রয়ে সহায়তা করবে, তাদেরকে বলা হবে দালাল ও প্রতিনিধি। এখানে আসুন, দালাল হচ্ছে আবার দুই প্রকার, দালাল ও প্রতিনিধি দুই প্রকার, একটা হচ্ছে দালাল আর একটা হচ্ছে প্রতিনিধি। যে সকল মধ্যস্থ ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাকে একত্রিত করে যে একটা সমঝোতার মাধ্যমে ক্রয় বিক্রয়ে সহায়তা করে, তাদেরকে বলা হয় দালাল। অর্থাৎ তারা কি পণ্যের কোনো ধরনের মালিকানা গ্রহণ করবে না, তো পাশাপাশি এক্ষেত্রে পণ্যের ধারে কাছেও তারা থাকবে না, তারা হচ্ছে জাস্ট ক্রেতা এবং বিক্রেতাকে একত্রে করে দিবে, এক্ষেত্রে তারা নির্দিষ্ট একটা কমিশন পাবে, তাদেরকে বলা হয় দালাল। এখন আপনি যখন কুরবানির সময় গরু কিনতে যাবেন, দেখবেন বাজারে অনেক লোক আপনার জড়ায় ধরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দুইজনের মধ্যে মধ্যস্থতা করে সে গরুটা বিক্রি করে দিয়ে দিবে, সে দুই পক্ষের কাছ থেকে টাকা নিবে। দালাল হচ্ছে দুই পক্ষের কাছ থেকেই টাকা নিবে। দালাল এবং প্রতিনিধি পার্থক্যটা এটাই, প্রতিনিধি একটা পক্ষের কাছ থেকে টাকা নিবে, যে পক্ষের হয়ে কাজ করবে সে পক্ষের কাছ থেকে কমিশন নিবে, আর দালাল হচ্ছে দুই পক্ষের কাছ থেকেই কমিশন নিবে, তারা দুই পক্ষের হয়েই কাজ করবে। ঠিক আছে, এটাই পার্থক্য দালাল এবং প্রতিনিধি। প্রতিনিধি দেখেন, যে সকল পাইকারি ব্যবসায়ী পণ্যের মালিকানা গ্রহণ করে না কিন্তু প্রদত্ত সেবার জন্য কমিশন আদায় করে, দালালের তুলনায় দীর্ঘমেয়াদী সেবা প্রদান করে, তাদেরকে কি বলা হয় কমিশন। তারা দালালের চেয়ে দীর্ঘমেয়াদী সেবা প্রদান করবে, অর্থাৎ এক পক্ষের হয়ে কাজ করবে, তাদেরকে বলা হয় প্রতিনিধি। প্রতিনিধি দেখেন আমাদের প্রতিনিধি কয় প্রকার আছে? 4 প্রকার। একটা হচ্ছে উৎপাদনকারী প্রতিনিধি। আপনি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের হয়ে পণ্যগুলো বিক্রি করবেন, তাহলে আপনি কি হবেন? উৎপাদনকারীর প্রতিনিধি। অর্থাৎ কোন উৎপাদনকারীর হয়ে আপনি পণ্যগুলো বিক্রি করে দিবেন, তাহলে কি আপনি উৎপাদনকারীর প্রতিনিধি হবেন। যেমন এখন অ্যাপারেল, এটার ক্ষেত্রে এক্সাম্পল গুলো লেখেন, অ্যাপারেল, ফার্নিচার এবং ইলেকট্রনিক গুডস। উৎপাদনকারী প্রতিনিধি কোন ক্ষেত্রে হয়? অ্যাপারেল, ফার্নিচার এন্ড ইলেকট্রনিক গুডস। অ্যাপারেল, ফার্নিচার এবং ইলেকট্রনিক গুডস। অর্থাৎ আপনি, জি স্যার কিছু বলছিলেন? ভাই স্পেলিংটা কি অ্যাপারেল? APPERAL, অ্যাপারেল, APPERAL, অ্যাপারেল। তারপর হচ্ছে ফার্নিচার, তারপর হচ্ছে কি ইলেকট্রনিক গুডস। এখন দেখেন কিভাবে উৎপাদনকারী প্রতিনিধি হয়। এখন বিআরবি কেবল একটা ইলেকট্রনিক কোম্পানি, তার মানে কি বিআরবি কেবলের যে এজেন্ট হবে সে শুধু বিআরবির পণ্য বিক্রি করবে, এক্ষেত্রে সে বিআরবির কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন পাবে। সে কি খুচরা ব্যবসায়ী? সে কি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন খাচ্ছে না, সে কমিশনটা কার কাছ থেকে নিচ্ছে? শুধু উৎপাদকের কাছ থেকে। হ্যাঁ, তারপরে দেখুন আপনার হচ্ছে ফার্নিচার, অটোবির ডিলার আপনি, তাহলে আপনি কি গ্রাহকের কাছ থেকে টাকা নেবেন, কমিশন নেবেন না? আপনি কার কাছ থেকে কমিশন নেবেন? অটোবির কাছ থেকে নেবেন না? বোঝা গেছে? এটা বলা হচ্ছে উৎপাদনকারী প্রতিনিধি। তারপর আসুন বিক্রয় প্রতিনিধি। বিক্রয় প্রতিনিধি হচ্ছে যে সকল মধ্যস্থ ব্যবসায়ী একজন উৎপাদনকারী সম্পূর্ণ পণ্য বিক্রয়ের দায়িত্ব নেয়, বিক্রয়ের শর্ত ইত্যাদির উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, তাকে বলে বিক্রয় প্রতিনিধি। আমরা বলি না ডিলার, বলি না ডিলারশিপ বলি? জি ভাইয়া। এই ডিলাররা হচ্ছে বিক্রয় প্রতিনিধি, তারা হচ্ছে আপনার পণ্য বিক্রয়ের দায়িত্ব নেবে এবং ক্ষেত্র বিশেষে কি আপনার ঝুঁকিও গ্রহণ করবে, তাদেরকে বলা হয় বিক্রয় প্রতিনিধি। যেমন ওয়ালটন, সিঙ্গার, এসবের ডিলার, তারা হচ্ছে কি বিক্রয় প্রতিনিধি। এজেন্ট, যারা এজেন্টের কাছ থেকে কি ডিলাররা পণ্যগুলো কালেক্ট করে। তারপর আছেন ক্রয় প্রতিনিধি, যারা পণ্য ক্রয়, আপনার কাঁচামাল ক্রয় করার ক্ষেত্রে সহায়তা করে, তাদেরকে বলা হয় ক্রয় প্রতিনিধি। কাঁচামাল ক্রয় করার ক্ষেত্রে যারা সহায়তা করে তাদেরকে বলা হয় ক্রয় প্রতিনিধি। তারপর আছেন মার্চেন্ট, কমিশন মার্চেন্ট। কমিশন মার্চেন্ট কাকে বলা হয়? দেখেন, যে সকল মধ্যস্থ ব্যবসায়ী পণ্যের মালিকানা গ্রহণ করে সমঝোতার ভিত্তিতে পণ্য বিক্রি করার সাহায্য করে, তাদেরকে বলা হয় কমিশন মার্চেন্ট। অর্থাৎ একটা সাময়িক সময়ের জন্য সে পণ্যের মালিকানা গ্রহণ করবে, পরবর্তীতে পণ্য বিক্রি করে আপনার কাছ থেকে কি কমিশনটা নিবে, তাকে বলা হয় কমিশন মার্চেন্ট। অর্থাৎ একটা সাময়িক সময়ের জন্য পণ্যের মালিকানা গ্রহণ করবে, তারপর কি পণ্যগুলো বিক্রি করে আপনার কাছ থেকে কমিশন নিবে, তাকে বলা হয় কমিশন মার্চেন্ট। বুঝা গেছে স্যার? অর্থাৎ ধরেন আমি আরএফএল এর কিছু প্লাস্টিক, আরএফএল এর সবগুলো প্লাস্টিকের মালিকানা আমি নিয়ে নেবো 1 মাসের মধ্যে জন্য, 1 মাসের মধ্যে পণ্যগুলো বিক্রি করে তারপর বিক্রির টাকাটা আমি আরএফএল এর কাছে জমা দিয়ে তার কাছ থেকে আমি আমার কমিশনটা বুঝে নেব।
তাকে বলা হয় কমিশন মার্চেন্ট। না বিক্রি করতে পারলে সেটা দায়ভার আমার উপর আসবে। বুঝতে পারছেন এখন? ভাইয়া বিক্রয় জি ভাইয়া। ওটা তো উৎপাদন প্রতিনিধিও হইতে পারতো, ইলেকট্রনিক যে দায়িত্ব। উৎপাদক প্রতিনিধি, হ্যাঁ উৎপাদনকারী প্রতিনিধি হইতে পারতাম, কিন্তু বিক্রয় হচ্ছে সম্পূর্ণ পণ্য বিক্রয়ের দায়িত্ব নিবে। এক্ষেত্রে কি পণ্যের ওয়ারেন্টি গ্যারান্টি দায়িত্বটাও সেই নিবে, কিন্তু উৎপাদনকারী প্রতিনিধি কখনো ওয়ারেন্টি গ্যারান্টি দায়িত্ব নিবে না। জি ভাইয়া বুঝতে পারছি। এবার আসুন সামারি টেবিলটা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সামারি টেবিলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সামারি টেবিল যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ পাইকার একাধিক পণ্য নিয়ে কাজ করে, এটা বললাম। বিশেষ র্যাক জবার্স, এই যে দেখেন মাল কিনে মজুদ রাখে, মূল্যের উপর এদের প্রভাব সবচেয়ে বেশি। র্যাক জবার্স এটা খুবই গুরুত্বপূর্ণ। শিল্পমান বন্টনকারী, এটা পড়েন। জাতীয় পাইকার, এরা সারা দেশ জুড়ে কাজ করে, এটা মনে রাখতে হবে। জাতীয় পাইকার যারা সারা দেশ জুড়ে কাজ করে। আংশিক পাইকার, আঞ্চলিক পাইকার, অঞ্চল ভিত্তিক পাইকার। আঞ্চলিক পাইকারটা বলে দিচ্ছি। অঞ্চল ভিত্তিক পাইকার কিরকম, আপনার কুষ্টিয়ার জন্য একটা পাইকার থাকবে, কিশোরগঞ্জের জন্য একটা পাইকার থাকবে, নরসিংদীর জন্য একজন পাইকার থাকবে, গাজীপুরের জন্য একজন পাইকার থাকবে, বিভিন্ন অঞ্চলের জন্য এক একজন পাইকার থাকবে। স্থানীয় পাইকার, এরা স্থানীয়ভাবে কাজ করে, অর্থাৎ তারা হলো একদম লোকালি কাজ করে, রুট লেভেলে কাজ করে। দালাল, ফরিয়া হচ্ছে উন্নত মানের দালাল। উন্নত মানের গরু আছে না, এরকম আর কি। উন্নত মানের দালাল হচ্ছে ফরিয়া। ফরিয়া হচ্ছে উৎপাদনকারী এবং পাইকারের মধ্যে মধ্যস্থতা করে, আর দালাল হচ্ছে পাইকার এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে মধ্যস্থতা করে। লিখে রাখুন, ফরিয়া হচ্ছে উৎপাদনকারী এবং পাইকারের মধ্যে মধ্যস্থতা হিসেবে কাজ করে, আর দালাল হচ্ছে পাইকার এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে মধ্যস্থতা হিসেবে কাজ করে। ক্লিয়ারিং এজেন্ট, অর্থাৎ আমদানি মাল খালাস করার দায়িত্ব। ভাইয়া জি ভাইয়া, বুঝেন নাই কোনটা? ফরিয়াটা ভাইয়া কিসের মধ্যে মধ্যস্থ ব্যবসায়ী? ফরিয়া হচ্ছে উৎপাদনকারী এবং পাইকারের মধ্যে মধ্যস্থতা করে। ফরিয়া হচ্ছে উৎপাদনকারী এবং পাইকারের মধ্যে মধ্যস্থতা করে, আর দালাল হচ্ছে উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে মধ্যস্থতা করে। দালাল হচ্ছে উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ীর মধ্যে মধ্যস্থতা করে। বুঝছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। এবার আসুন ক্লিয়ারিং এজেন্ট, যারা আমদানি মাল খালাস করার দায়িত্বে নিয়োজিত তাদেরকে বলে ক্লিয়ারিং এজেন্ট। অর্থাৎ আপনার প্রোডাক্ট আসছে চীন থেকে, মাল বললে খারাপ শোনা যায়, আপনার প্রোডাক্ট আসছে চীন থেকে, ওই প্রোডাক্ট গুলো চট্টগ্রাম বন্দরে আছে, অর্থাৎ যারা আপনার পণ্যগুলো খালাস করে দিবে তাদেরকে বলা হবে ক্লিয়ারিং এজেন্ট। অর্থাৎ যে ব্যক্তিগুলো বা যে প্রতিষ্ঠানকে খালাস মানি বের করে দেয় আর কি, খালাস মানি বের করে দেয়া, অর্থাৎ আপনার চট্টগ্রাম বন্দর থেকে যে প্রতিষ্ঠান আপনার পণ্যগুলো বের করে দিবে তাদেরকে বলা হবে ক্লিয়ারিং এজেন্ট। বুঝতে পারছেন? বুঝা গেছে? এবার নিলামদার যারা মালিকের পক্ষে জনসাধারণের জন্য ডাক এর ভিত্তিতে পণ্য বিক্রি করে, নিলামের ভিত্তিতে। আপনার কোনো একটা পণ্য নিলামে তুলবেন, কিন্তু আপনি নিজে নিলামে তুলতে পারবেন না, নিলামের জন্য অনেকগুলো সংস্থা কাজ করে, এই সংস্থার মাধ্যমে আপনার নিলামে উঠাইতে হবে, তাহলে তাদেরকে বলা হয় নিলামদার। তারাও কি মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করে। অবলেখক, যারা কমিশনের বিনিময়ে কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রির ব্যবস্থা করে দেয়। অবলেখক, যারা কমিশনের বিনিময়ে কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রির ব্যবস্থা করে দেয় তাদেরকে বলা হয় অবলেখক। যারা কমিশনের বিনিময়ে কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রির ব্যবস্থা করে দেয় তাদেরকে বলা হয় অবলেখক। তারপর হচ্ছেন প্রাপক বা কনসাইনি, যারা দূরবর্তী স্থানে পণ্য বিক্রির জন্য উৎপাদক পাইকার যে স্থানীয় প্রতিনিধি নিয়োগ করে তারাই। অর্থাৎ ধরেন প্রাণের প্রোডাক্ট উৎপাদিত হয় ঘোড়াশাল, প্রাণের প্রোডাক্ট গুলো উৎপাদিত হয় ঘোড়াশাল, কিন্তু প্রাণের প্রোডাক্ট গুলো বিক্রি হবে হচ্ছে রাজশাহীতে প্রাণের প্রোডাক্ট গুলো বিক্রির জন্য যে প্রতিনিধি নিয়োজিত আছে তাদেরকে কি বলা হয়? পণ্য প্রাপক। অর্থাৎ রাজশাহীতে কি আপনার প্রাণের পণ্যগুলো বিক্রি করার জন্য যে নিয়োজিত আছে তাকে বলা হয় পণ্য প্রাপক। বুঝা গেছে স্যার? বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি, অর্থাৎ যারা কি ব্যবসায়ীর হয়ে বিভিন্ন অঞ্চল ঘুরে পণ্যের অর্ডার কালেক্ট করে তাদেরকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিনিধি। অর্থাৎ আপনি দেখবেন গ্রামে গ্রামে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন লোক যায় পণ্যের অর্ডার নেওয়ার জন্য, তারা হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিনিধি। স্পেশালি হচ্ছে সিগারেট এবং বিড়ির অর্ডার নেওয়ার জন্য যায়, আকিস বিড়ি, আবুল খায়েরের বিড়ি, এইগুলা দেখবেন অর্ডার নেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরে একটা ফিল্ডে কাজ করে, এই তো তাই না? ফিল্ডে কাজ করে, তারা হচ্ছে কি ভ্রাম্যমাণ প্রতিনিধি। তা হচ্ছে ডেলিগ্রেডের এজেন্ট, যারা ক্রেতাদের নিকট বাকিতে পণ্য বিক্রির ঝুঁকি নেই। ডেলিগ্রেডের এজেন্ট হচ্ছে যারা খুচরা ব্যবসায়ীদের নিকট বাকিতে পণ্য বিক্রির
ঝুঁকি নেয়, অর্থাৎ পণ্যগুলো বাকিতে বিক্রি করবে, 1 সপ্তাহ পরে টাকা নেবে পণ্য বিক্রি করার পরে। যদি বিক্রেতা 1 সপ্তাহ পরে টাকা না দেয় ক্রেতা, তাহলে যে বিক্রি করছে সে কি নিজে থেকে টাকা পরিশোধ করতে হবে, তাকে বলা হয় ডেলিক্রেটেড এজেন্ট। বুঝা গেছে? অর্থাৎ আমি একটা প্রতিষ্ঠানের কাজ করছি, আমি এখন ওয়ালটনের পণ্য বিক্রি করবো, আমি প্রতিটা দোকানে ওয়ালটনের অনেকগুলো ফ্যান দিয়ে আসবো, 10টা 20টা করে, কোনো টাকা নিব না, বাকিতে দিয়ে আসবো। আমি বলবো আপনি ফ্যানগুলো বিক্রি করে আমাকে 1 সপ্তাহ পরে টাকা দিবেন। 1 সপ্তাহ পরে যদি ওই দোকানদাররা টাকা না দেয়, তাহলে ওই টাকা আমার পেড করা লাগবে। ওইটাকে বলা হয় ডেলিক্রেটেড এজেন্ট। বুঝা গেছে স্যার? বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আসেন প্যাকিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট। আগে বলছিলাম ক্লিয়ারিং এজেন্ট, যারা আমদানি মাল আমার বন্দর থেকে বের করার দায়িত্বে নিয়োজিত, তারা হচ্ছে ক্লিয়ারিং এজেন্ট। আর প্যাকিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট হচ্ছে যারা রপ্তানি করার ক্ষেত্রে পণ্যগুলো প্যাকিং করবে, অর্থাৎ মাল গার্ড করা মানে প্যাকিং করা, এবং বিদেশে মাল প্রেরণ করার ব্যবস্থা করে দেয়, তাদেরকে বলা হয় ফরওয়ার্ডিং এজেন্ট। বাংলাদেশে অনেকগুলো ফরওয়ার্ডিং এজেন্ট আছে, অর্থাৎ যারা কি আপনার হয়ে পণ্যগুলো প্যাকেট করে বিদেশে রপ্তানি করে দিবে, তাদেরকে বলা হয় ফরওয়ার্ডিং এজেন্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বুঝতে পারলে আমরা এই লেকচারে আর সামনে আগাবো না, অলরেডি টাইম হয়ে গেছে। যতটুকু বাকি আছে আমরা নেক্সট লেকচারের সাথে সমন্বয় করে নিব, ঠিক আছে? ওকে ভাইয়া। কারণ আমরা যদি এখন পড়তে যাই আমরা তাড়াহুড়া করবো, আমরা পড়াগুলো বুঝবো না, এবং সবচেয়ে বেশি এক্সাম্পল দিয়ে প্রতি বছর প্রশ্ন আসে খুচরা ব্যবসায় থেকে। সো ওই পার্টটা আমরা নেক্সট ক্লাসে খুব ধীরস্থির ভাবে পড়বো। আমি পড়াইলে তো আমি পড়াবো, বা অন্য যে কেউ পড়ালে ওখান থেকে শুরু করতে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি আসলে ভালো হয়। আপনি আইসেন ভাইয়া। তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আমি বলে দেখবো অফিসে, তাহলে আমি আসার জন্য। কেন আগের ভাই সমস্যা কি? আগের ভাবে ভালো পড়ায়, প্রত্যেকেই ভালো পড়ায়, কেউ খারাপ পড়ায় না, প্রত্যেকে ভালো পড়াবে। সো যেই পড়াক না কেন এই চ্যাপ্টারটা এখান থেকেই পড়বেন, ঠিক আছে? যেই পড়াক এখান থেকে পড়াতে বলবেন, আমি পড়ালে তো আমি এখান থেকে শুরু করব, অর্থাৎ টিচার নিয়ে কোনো কনফিউজিং এ থাকবেন না, যেই পড়াবে আপনি ভালো পড়াবে, ঠিক আছে স্যার? এর জন্যই তো ভাইয়া মানে কোন টিচারের নাম এখন পর্যন্ত মনে রাখতে পারি মনে না রাখাটাও বেটার। না, আগে ইমন স্যারের ক্লাস নিত। হ্যাঁ, ইমন ক্লাস সুদীপ, নেবে। তোমার সমস্যা কি বন্ধু? আমি জানি আমরা একই সাথে দুজনই ফ্রেন্ড, ইমন আমি, সমস্যা নেই, যেই ক্লাস নেই কোনো সমস্যা নেই, দুজনই একই ইয়ারের, জাস্ট দুজনের ডিপার্টমেন্টটা ভিন্ন। দেখেন আমরা বিগত বছর প্রত্যেকটা প্রশ্ন আসছে এখান থেকে, যাই আসছে না কেন সবগুলো হচ্ছে খুচরা ব্যবসায়ী থেকে আসছে। সীমিত সেবাদানকারী পাইকার কোনটি? 10 নাম্বার অ্যান্সার কি হবে? সীমিত সেবাদানকারী পাইকার র‍্যাক জবার্স। সবগুলো অ্যান্সার কি হবে? সবগুলো। কোনটি রপ্তানি বিশেষজ্ঞ? রপ্তানি বিশেষজ্ঞ কারা? ভাই জি এ নাম্বার। এ নাম্বার। এই ভাই হ্যাঁ। আরো কি হবে? পণ্যের দামের উপর প্রভাব বিস্তার করে কোন পক্ষ? র‍্যাক জবার্স। র‍্যাক জবার্স। তার পারবেন না ইনশাআল্লাহ প্রশ্ন এভাবে আসলে? জি ভাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ করি আমরা তাহলে আজকে এখানেই। আর আপনাদের সাথে হচ্ছে আপনার পরে আরো একটা ক্লাস আছে 2টা থেকে। আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি, কোশ্চেনটা করেন ভাই। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি গুচ্ছ পদ্ধতিতে যাবে কিনা ভাই? জগন্নাথ গুচ্ছ পদ্ধতিতে যাবে না, অলরেডি গেছে এবং তারা যেতে বাধ্য, এবং জগন্নাথের বিসি ডক্টর মিজান স্যার হচ্ছে এটা আহ্বায়ক গুচ্ছ পদ্ধতি। তার মানে ভাই মানে জগন্নাথ যদি গুচ্ছতে যায় তাহলে তো ম্যাথ আসবে না।